আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মুজিবুর রহমান, জেলা প্রশাসক সিলেট, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মান্যগড় সিলেট বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মুশাররফ হোসেন মহোদয়। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মফিজউদ্দিন আহমেদ পিপিএম, ডিআইজি সিলেট রেঞ্জ সিলেট, জনাব নিসারুল আরিফ পুলিশ কমিশনার এসএমপি সিলেট। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম, পুলিশ সুপার সিলেট। উপস্থিত রয়েছেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জয়নাল আহমেদ। উপস্থিত রয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদউদ্দিন আহমদ। উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন খান। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেজরুদ্দিন সিরাজ মহোদয়। উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা লীগের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। উপস্থিত রয়েছেন মহানগর ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদের জনাব শুভবুদ্ধ রায় বর্মন। উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সদর কমান্ড ইউনিটের জনাব এরশাদ আলী। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকগণ, সর্বস্তরের সুধীজন, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। সুধীবৃন্দ, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাপূর্বক চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ৩০ লক্ষ শহীদদের। স্মরণ করছি শ্রদ্ধাপূর্ণ চিত্তে ২ লক্ষ মা বোনদের মহান আত্মত্যাগকে। স্মরণ করছি ১৫ই আগস্টের সকল শহীদদের। স্মরণ করছি জাতীয় চার নেতাকে। সুধীবৃন্দ, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন এবং সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সুধীবৃন্দ, কোনো একটি ভৌগোলিক অঞ্চলের মানুষ শত সহস্র বছরে নানা উপাদান, নানা ক্ষেত্রে প্রতিভাবানদের তাৎপর্যপূর্ণ অবদানে ধীরে ধীরে একটি জাতি হিসেবে বিকশিত হয়। কোনো এক যুগে সেই জাতির সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও রাষ্ট্রসত্তাগত চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেশের সর্বস্তরের ব্যাপক মানুষের মনে এই সর্বোচ্চ চেতনার স্তর সৃষ্টিতে যে নেতার প্রধান ভূমিকা থাকে এবং সে ভূমিকা সর্বজন স্বীকৃত হয়ে যখন তার একটা যুগ পরিবর্তনের ইঙ্গিত দেয়, তখনই কোনো জাতি বা জনগোষ্ঠীর মাহেন্দ্রক্ষণ হয়। বাঙালি জাতির জীবনে সেই মাহেন্দ্রক্ষণ এসেছিল 1971 সালের 7ই মার্চ, যে মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়ে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিব তার যুগের ইচ্ছা ও এসনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি যুগের মহানায়ক, বিখ্যাত দার্শনিক
জার্মানের হেগেল বলেছেন, "The great man of the age is one who can put into words the will of his age, tell his age what its will is, and accomplish it. What he does is the heart and essence of his age. He actualizes his age." তাই জাতির পিতাকে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলছি, জাতির পিতা বলছি। তিনি বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি, বাঙালি জাতির পিতা, অর্থাৎ বাঙালি জাতিসত্তাকে বাঙালির রাষ্ট্রসত্তায় স্থাপন করে তিনি আমাদের স্বাধীন নাগরিক হিসেবে জন্ম দিয়েছেন। জাতির পিতা আমাদের বাঙালি জাতির আরাধ্য যুগের স্রষ্টা, মহান নেতা। আজকে এই আলোচনা সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই সমবেত সুধীজনের সর্বস্তরের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই প্রাক্কালে বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশকে, যেটি আমরা বলছি 2010 থেকে 2021, এই প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এই সুযোগ্য নেতৃত্বে আমরা 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হব এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হব। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের সকলের যেগুলো দায়িত্ব, এই তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। এই দায়িত্ব আমাদের সকলের। আজকের এই সমবেত সুধীবৃন্দ, আপনাদেরকে আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সকলে মিলে এই সোনার বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের সকলকে এক কাজ করতে হবে এবং আমাদের সোনার বাংলা এই লক্ষ্য নিশ্চিত অর্জিত হবে। সেই প্রত্যাশা রেখে আমি আবার স্বাগত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব সন্দীপ কুমার সিংহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সিলেট মহোদয়কে। সেই সাথে আরও একবার ধন্যবাদ জানাতে চাই আজকের সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম আয়োজক জনাব জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা পরিষদ সিলেট ও জেলা পরিষদের সকল সদস্যবৃন্দকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেবার পালা। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জেলা পরিষদ সদস্য জনাব আমাতুল জোহরা রওশন জেবিন রুবা। আসসালামু আলাইকুম ওয়া আদাব। মহান স্বাধীনতা জাতীয় দিবস 2022 উদযাপন উপলক্ষে সিলেট জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত মাননীয় প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ মুশাররফ হোসেন, কমিশনার সিলেট বিভাগ, এবং উপস্থিত আছেন সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা প্রশাসক সিলেট, এবং এই অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ এবং প্রশাসনের সকল কর্মকর্তা এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মুজিবীয় শুভেচ্ছা। আমরা বাঙালি বীরের জাতি, বাঙালি সবসময় স্বাধীনতা প্রিয়। 1971 সালের মার্চ মাস ছিল উত্থান। বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 1970 সালে জাতীয় প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এ অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে
অভ্যুদয়ের অন্যতম প্রেক্ষাপট রচনা করে। 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন, ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই সংগ্রামের জন্য তিনি জনগণকে যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেন। বঙ্গবন্ধুর 18 মিনিটের এই ভাষণে উনি উপস্থিত না থাকলেও কিভাবে আন্দোলন সংগ্রাম পরিচালিত হবে তার একটি দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। এদিকে অসহযোগ আন্দোলন দুর্বল গতিতে চলতে থাকে, আর এই একটা আলোচনা করার চেষ্টা চালায় 25শে মার্চ রাতে সময় জ্ঞাপন করে এবং 25শে মার্চ রাতে অতর্কিতে পাকিস্তানি বাহিনী বাঙালির উপর, নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা হত্যা করলো নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে। 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার হওয়ার পূর্বে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। পরের দিন 26শে মার্চ এই ঘোষণাপত্র চট্টগ্রাম সহ সারা দেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে ওয়্যারলেসের মাধ্যমে পাঠানো হয়। বঙ্গবন্ধু সবাইকে আত্মসমর্পণ না করে পাকিস্তানিদের মোকাবিলা করার জন্য নির্দেশ দেন। বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই শব্দগুলি এক সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কোনোদিন সম্ভব হবে না এবং সঠিক হবে না। এখন আমাদের উচিত একমাত্র বঙ্গবন্ধুর ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আর একটা যদি না বললেই হয়, বাংলাদেশের মানে একজন যদি ঘোষণাপত্র পাঠ করে উনি যদি ঘোষক হয়ে যান, সেটা কিন্তু ইতিহাস বিকৃতির নামান্তর। আমরা সেজন্য আমি বলি, আপনারা আমাদের সম্মানিত এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা আছেন, আপনাদের যে ইতিহাসটা আপনারা সেটি সংরক্ষণ করে যান আপনাদের প্রজন্মের কাছে, সেটাই কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটি আদর্শ হবে, সেটাই কিন্তু অনেক কিছু জানতে পারবে। আমরা এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুই স্বাধীন করেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি, জাতির পিতা। এখন আমাদের সবার কাজ বাংলাদেশের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু সোনার বাংলা, স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে, সকল প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা বাস্তবায়িত করার জন্য জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করা, এটাই আমাদের এখন কাজ। আপনারা অনেকে কষ্ট করে এখানে এসেছেন, বীর মুক্তিযোদ্ধা সত্ত্বেও আপনারা সূর্য সন্তান, আপনারা আমাদের আদর্শ। আপনাদের কাছে আমরা অনেক ঋণী। আপনাদের এই অনুষ্ঠানে আমাদের অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাদেরকে সেলুট জানাই। আপনারা জানেন, আমার পিতা জামাল ফৌজদারি 4 ও 5 নং সেক্টরে বেসামরিক উপদেষ্টা এবং প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। আমি আজকে একটা মানে এখানে বড় শুভেচ্ছা বক্তব্য এবং আমাদের যে বিশিষ্ট অতিথিবৃন্দ, ওনাদের দিকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি এখানে বেশি লম্বা করবো না, শুধু আমাদের মঞ্চে উপস্থিত যারা অতিথিবৃন্দ আছেন তাদের কাছে আমি একটি ইতিহাস সম্বলিত বই তুলে দেবো, যেটা দেওয়ার ফরিদাদের লিখ খাদের বইটা তিনি অনুমোদন করেছিলেন। আওয়ামী লীগের বাংলাদেশের রজতজয়ন্তী উপলক্ষে এটা করেছিলেন। এখন 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এবার হাতে নিয়েছি, সেটা সম্পূর্ণ মুদ্রণ এখনো আসি নাই। আমি কয়েকটা বই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। এটা সিলেটের ইতিহাস, বঙ্গবন্ধু সিলেটে কতবার এসেছিলেন, যেখানে গেছেন, তারপরে সিলেটের যারা তখনকার আওয়ামী লীগের নেত্রী এবং মুক্তিযোদ্ধাদের তাদের অনেকের নাম তথ্য এই বইতে আপনারা পাবেন। সেটা আমরা ইতিহাসের জন্য এটা করছি এবং আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান 3 জেলা পরিষদ জনাব আমাতুজ জহুরা রওশন জেমিন রূপাকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন
জেলা পরিষদ সদস্য জনাব মোহাম্মদ শামীম আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং আজকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, কমিশনার সিলেট বিভাগ উপস্থিত আছেন। প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত যাদের সম্মানে এই আয়োজন, আজকের এই জাতির বীর শ্রেষ্ঠ সন্তানেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বক্তব্যের শুরুতেই সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আপনারা এত কষ্ট করে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমি বিশেষ কিছু বলতে চাই না, প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমরা শুধু এই কথা বলতে চাই, প্রতিবারের ন্যায় সিলেট জেলা পরিষদ এবারও আপনাদেরকে সম্মানিত করতে যাচ্ছে। এই সম্মাননা আপনাদের জন্য অনেক বড় কিছু নয়, আপনারা জাতির জন্য এবং এই দেশের জন্য, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আপনাদের জীবন বাজি রেখে যে সংগ্রামের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই কারণেই আজকের এই বাংলাদেশ এবং আমরা আজকের এই জায়গায় বসা আছি। আমি মনে করি আপনাদের সম্মান, উপযুক্তভাবে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা ইনশাআল্লাহ জেলা পরিষদ যতদিন থাকবে আপনাদেরকে এবং জেলা প্রশাসন সহ মিলে আপনাদেরকে আমরা ততক্ষণ সম্মাননা দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আপনারা এসে আমাদেরকে কৃতার্থ করার জন্য। পরিশেষে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যেন সঠিক ইতিহাস এবং বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলো আছে আপনারা যখন যেভাবে পারেন মানুষদেরকে জানিয়ে দেবেন। এই আশা প্রত্যাশা রেখে আপনারা সবাই মিলে এই উন্নত বাংলাদেশ এবং জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে আমরা যেন গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সবাই। অসংখ্য ধন্যবাদ জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান 2 জেলা পরিষদ সিলেট জনাব মোহাম্মদ শামীম আহমেদকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ এরশাদ আলী, সাবেক কমান্ডার সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বাধীনতা দিবস, এই দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্বর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় জেলা প্রশাসক মহোদয় মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন, বিভাগীয় কমিশনার মহোদয় উপস্থিত আছেন, ডিআইজি মহোদয়গণ উপস্থিত আছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার, মহানগর কমান্ডার এবং আমার সামনে বসা মুক্তিযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি স্বাধীনতা দিবসের সময় বা বিজয় দিবসের সময় নানান ধরনের কথা বলে থাকি। আজকেও ওই পরিবর্তিতে আমার জেলা প্রশাসক মহোদয় আসছেন নতুন হিসাবে, ওনাকে আমরা বলছি সব মুক্তিযোদ্ধার বয়স হয়েছে, সবাই বয়স আর 70-এর উপরে, কিন্তু আমাদের এখনো কষ্ট দূর হয় নাই। হসপিটাল গেলে আমরা সিট পাই না, ঔষধ পাই না, এই একটা অসুবিধা আমাদের। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাদের
হসপিটাল গেলে আমাদের কষ্ট হয়, আমরা গেলে লাইনে দাঁড়ানো লাগে, এরপরে আমাদের সিট দেয় না। হসপিটালে কিছু কর্মকর্তা কর্মচারী আছে, তারা তো সব সময় পাবলিকের কাছ থেকে উৎকুচ নেয় আর সিট দেয়, কিন্তু আমাদের ওই খাতায় নাম উঠে গেছে প্রায় সময়। তখন গিয়ে আমাদের গিয়া অনেকটা কষ্ট হয়, অনেকটা দৌড়াদৌড়ি করা লাগে, অনেক কিছু। এরপরে আপনার জানা আছে কিছু বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের যারা যারা ভূমিহীন যারা আছে, এদের কাগজ গতবার যখন বাছাই করা হয় তখন তাদের কাগজ রাখা হইতেছে তারা উপজেলা থেকে যে আমাদের জেলার মধ্যে কোনো খাস জমি নাই। এইটা কোন ধরনের কথা যে জেলার ভিতরে খাস জমি নাই, এরকম তো কোনো কথা নাই। তো আছে অবশ্যই, যে তহসিলদারে খবর দিলে আপনি অবশ্যই জানতে পারবেন যে কোন জায়গায় খাস জমি আছে। সিলেটের ভিতরে এমন মানুষ আছে, তার 500 একর জমিও আছে, সরকারি জায়গা নিছে, লিজ নিছে, কিন্তু মুক্তিযোদ্ধারা ভাস কিছু কেন হয় নাই। এইরকম মানুষও আছে সিলেটের ভিতরে 500-1000 বিঘা, এমনকি গুরুস্থানের জায়গা, কবরস্থানের জায়গা, এরপরে মসজিদের জায়গা, উত্তর জায়গা দখল করিয়া আছে, এইরকম মানুষ আছে আমাদের। কিন্তু আমরা কোনো কিছু পাই নাই। এই যুদ্ধ করিয়া এখন আমরা 15-16 বছর বয়সে যুদ্ধ গেছিলাম, এখন 70 পাওয়া যায় না। আমাদের বয়সের বারে এখন আমরা সব কিছু হারিয়ে ফেলছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দেশের বেঈমান কুলাঙ্গার বিশ্বাসঘাতকরা তাদের হত্যা করেছে। এই খন্দকার মুস্তাক আহমদ আগের দিন সকালে বঙ্গবন্ধুর পায়ে হইয়া সালাম করিয়া গেছে, রাত্রে মারা গেছে, রাত্রে তার বাহিনী দিয়ে মারা গেছে। এরপরে জিয়াউর রহমান ছিলেন আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডিং অফিসার, উনি চিটাগাং ছিলেন। চিটাগাং থেকে বিহারের ওয়ারলেসের ক্রিয়া কাজুবাজে স্বাধীনতা দিবসের সম্বন্ধে বঙ্গবন্ধু লেখা পাঠ করছেন এবং উনার তিনি লেখক খালেদা জিয়াকে বলছেন যে তুমিও আসো, উনি যান নাই। উনি না যাওয়ার বলে যখন শুনছে মেজর আব্দুর রশিদ জানজু, কর্নেল আব্দুর রশিদ জানজু যখন জানতে পারলো যে জিয়াউর রহমান বাঁচছে, তখন ওনারা তালাশ করা শুরু করছে। এরপরে ওনার স্ত্রীকে তার কাছ থেকে নিয়ে গেছে। এই অবস্থায় 9 মাস জানজুগান যারা ছিলেন বেগম খালেদা জিয়া স্বাধীনতা করে উনি বউ হিসাবে গ্রহণ করতে রাজি নয়। তারপরে বঙ্গবন্ধু দেশে আসলেন, আসার পরে তারপরে জিয়াউর রহমান আর স্ত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর কাছে গেলেন, জিয়া অনুরোধ বললেন যে আমার এই অবস্থা। তখন জেনারেল এমএজি উসমানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের ডাকিয়া নিয়া তাদেরকে দেওয়া হইল যে এইটা বিড়ম্বনা, এখানে 3 লক্ষ বিড়ম্বনা আছে, কারা কে বসবে, তুমি যদি বহু বসো না। তখন বসা হইল। আজ এই খালেদা জিয়া বঙ্গবন্ধুর মৃত্যুর দিকে তার জন্মবার্ষিকী পালন করে। এই যে অবস্থা আমাদের দেশে, এই যে অবস্থা পরিস্থিতি, এইগুলা যদি কইতে যাইতে আমি দুশ্মনে যাবো বা আমাদের কেউ শান্তিভাবে বাথরুমকে দেখতে পারবে না। বুঝলেন, সত্য কথা হওয়ার দরকার। এখন আমরা মরার সময় আমরা মরে গেলে কোনো আফসোস নাই, কিন্তু আমি সত্য কথা বলবো, যেগুলা বলছে এগুলা বলবো। যুদ্ধের সময় আমরা এখানে স্মৃতিচারণ করার কোনো দরকার নাই। এইখানে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যারা আছেন, সরকারি অফিসে বেসরকারি অফিসে যে কোনো জায়গায় গেলে আপনারা যারা কর্মকর্তা কর্মচারী বিন্দু আছেন, আপনারা দয়া করিয়া একটু রেহাজ করবেন। কারণ মুক্তিযোদ্ধা এরা বাঁচিয়ে আসে নাই জানের বিনিময়ে। আর এই যে এইগুলা কথা হয়তো কথা বলতে পারে না, এইখানে বেশিরভাগ লোক লেখাপড়া জানে না। ভালো ভালো লেখাপড়া করা যারা, এরা যায় নাই যুদ্ধে মারা যাইবে, কিন্তু এরা মারা যাওয়ার কোনো ভয় ছিল না, এই হিসাবে মুক্তিযুদ্ধে গেছিল এরা। যাই হোক, আপনারা ভালো থাকেন, দেশকে ভালোভাবে পরিচালনা করেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আলহাজি মোহাম্মদ ইরশাদ আলী, সাবেক কমান্ডার, সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ড মহোদয়কে। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব ভবতোষ রায় বর্মন, সাবেক কমান্ডার, সিলেট মহানগর ইউনিট কমান্ড। জয় বাংলা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও সিলেট জেলা পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারগুলোকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, পরম সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং এখানে আমার সামনে আসনে যারা বসে আছেন রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপরে বেলকনিতে আছেন মুক্তিযোদ্ধার পরিবার, শহীদ পরিবার বর্গ এবং পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে আমার আজকের এই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রায় 50 বছরের উপর হয়ে গেল আমরা স্বাধীনতা লাভ করেছি এবং আজকেও বিভিন্নভাবে এই দিবসটি পালনের জন্য নানা অনুষ্ঠান আয়োজন হয়েছে। আমরা সকালেই অত্যন্ত প্রত্যুষে ভোরবেলায় সূর্য ওঠার সাথে সাথে সেই শহীদদের স্মরণে আমরা শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং এর পরপরই আমরা জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে তাকে শ্রদ্ধা দিয়ে আমরা শ্রদ্ধা জানিয়েছি। এরপর জেলা প্রশাসন আমাদের অত্যন্ত সিলেটের একজন গুণী রাজনীতিক এবং গুণীজন আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সেখানে আবার কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে, সেখানেও আমরা অংশগ্রহণ করেছি এবং কুচকাওয়াজে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বিষয় এখানে উত্থাপিত হয়েছে। ছাত্ররা অনেক সুন্দর সুন্দর বা সঙ্গীত পরিবেশন করেছে এবং মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি সেখানে তারা শৈল্পিকভাবে উপস্থাপন করেছে এবং ওগুলি উপভোগ করে মাঝে মধ্যে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি এবং চোখের জলও কখনো এসেছে। আমরা এই দিবসটি এলে আমরা অত্যন্ত আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। আমাদের সঙ্গে যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কথা আমাদের মনে করে আমরা চোখের জল ফেলি এবং সেই সাথে সাথে আমরা দেখি সেই 30 লক্ষ সেই মানুষের রক্তের বিনিময়ে এবং অন্তত 2 লক্ষ বা 2.5 লক্ষ মাগুনের ইজ্জত সম্ভ্রম, এই ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশটি পেয়েছিলাম, আজকে সেই স্বাধীন দেশে আমরা এখনো বেঁচে আছি। মুক্তিযোদ্ধারা আমরা প্রাণিত হচ্ছি, আমাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, আমরা সম্মান বোধ করছি। এটা আমাদের জন্য নিশ্চয়ই খুবই আনন্দের এবং গর্বের বিষয়। আমি এই জন্য গভীরভাবে স্মরণ করছি এখানে সিলেটের আরও সেনানীরা আছেন, প্রধান সেনাপতি আমাদের জেনারেল আতাউল সাহেব, আমাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন জওয়ান ফরিদ সাহেব, আবুল কালাম আজাদ সাহেব, এবং তাদের কথাও আমাদের মনে পড়ছে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণ জয়ন্তীকে উন্নয়ন। আসলে জাতির পিতা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঙালির জন্য, এদেশের মানুষের স্বাধীনতার জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য ত্যাগ করে গেছেন। তার মাত্র 55 বছর বয়সে তিনি অন্তত 14 বছর শুধু জেলেই কাটিয়েছেন। আমাদের এই বাঙালি আমরা যত অর্জন করেছি, প্রতিটি অর্জনে বঙ্গবন্ধুর সেই পবিত্র হাতের স্পর্শ রয়েছে। আমরা একটি দেশ পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, আমরা পবিত্র সংবিধান পেয়েছি এবং আমাদের এই যে 7ই মার্চের ভাষণ, এটা বিশ্বে নন্দিত হয়েছে। মানে
যত অর্জন আমরা পেয়েছি প্রত্যেকটি অর্জনই ছিল বঙ্গবন্ধুর পবিত্র হাত ধরে। এই জন্য আমরা গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে আমরা বাঙালি, আমাদের নেতা বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে অত্যন্ত আমরা মুক্তিযোদ্ধারা অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত খুশি, কেননা আজ নানাভাবে দেশ মানে একটি উন্নয়নের সড়কে খুবই দ্রুতগতির সঙ্গে পথ পাড়ি দিচ্ছে। আমরা বিশ্ব জয় করতে পেরেছি নানাভাবে। অতি সম্প্রতি আমরা জানি যে মানে বঙ্গবন্ধুর ১৭তম বর্ষে মানে বাংলাদেশের মানে প্রত্যেকটি ঘরে ঘরে আলো হলো। পৃথিবীর একমাত্র দেশ, আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি, ওনারা বলেছেন যে না, পৃথিবীর কোনো দেশই মানে শতভাগ বিদ্যুতায়িত এখনো হয়ে ওঠেনি। এবং সেই দিন যদি আমরা বিবেচনা করি তাহলে অবশ্যই আমরা আরো একটি বিজয়, বিশ্ব বিজয় আমরা করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি যদি আমরা একতাবদ্ধ হই এবং বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা আমরা যদি ধারণ করি তাহলে অবশ্যই আমাদের বিজয় হবেই হবে। আমি পরিশেষে আমি যারা পরবর্তী প্রজন্ম এবং যারা এখন বিভিন্ন পদে আসীন আছেন, দেশ পরিচালনা করছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা মুক্তিযোদ্ধাদের বিনীত অনুরোধ, আসুন আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। যদি দেশ এগিয়ে যায় তবে আমরা মুক্তিযোদ্ধারা মরেও শান্তি পাবো, যারা ৩০ লক্ষ শহীদ তাদের আত্মাও শান্তি পাবে। সেই আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সাবেক কমান্ডার সিলেট মহানগর ইউনিট কমান্ড মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা জনাব সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক কমান্ডার সিলেট জেলা ইউনিট কমান্ড। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হাঁটি হাঁটি পা পা করে আমরা 50টি বছর অতিক্রম করেছি। আজকে 2022 সাল স্বাধীনতা ছিনিয়ে আনার, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনার 52 বছর পদার্পণ করলাম। আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি। কোভিড ভাইরাসের জন্য বিলম্ব হয়েছিল, তাই আমরা গত 1 বছর ধরে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি। আজকের এই মহান আলোচনা সভা সম্মানিত সভাপতি মহোদয়, সিলেটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, উপস্থিত আছেন প্রধান অতিথি মহোদয় ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, অত্যন্ত সুবক্তা, এবং সিলেটের সুযোগ্য বিভাগীয় কমিশনার, উপস্থিত আছেন ডিআইজি মফিজউদ্দিন আহমদ, এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার প্রণামনের সাথী ভাইয়েরা, এই সাথে উপস্থিত আছো সন্তান, অনেক সন্তান আমি দেখতে পাচ্ছি, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি ব্যক্তিগত তরফ থেকে এবং সিলেট জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে। আমি আজকের দিনে স্মরণ করছি 30 লাখের উপর যে শহীদ, সেই শহীদদের যারা মুক্তিযুদ্ধের সময় আমরা হারিয়েছিলাম। মুক্তিযুদ্ধের 1947 থেকে 50 পর্যন্ত রাজনৈতিক আন্দোলনের অধ্যায়, আর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের অধ্যায়। আমরা স্বাধীনতা ছিনিয়েছি, এই দেশকে এখনো অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে পৃথিবীর সর্বোন্নত
একটি অনুন্নত রাষ্ট্র থেকে আজকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রকল্প 2030 এবং 2041 আমরা অচিরেই পৃথিবীর উন্নততম জাতি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। সবাইকে আমি তার জন্য আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু গণতন্ত্রের মানুষ প্রতি এই দেশের সরকার প্রধান শেখ হাসিনাকে আমরা হাতকে শক্তিশালী করি, আমরা এগিয়ে নিয়ে যাই, এই দেশটাকে উন্নত জাতি রাষ্ট্রে পরিণত করি। যারা আছেন বঙ্গবন্ধুর সোনার বাংলাতে পরিণত করি। আজকে আমি দুটো কথা, যেহেতু প্রশাসনের সবাই আছেন, আমি দুটো কথা বলতে যাচ্ছি। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যদি বজায় রাখতে চান, সরকার যেতে পারে, সরকার আসবে। মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আসুক, বাংলাদেশের পক্ষে সরকার আসুক, আপত্তি। আওয়ামী লীগ বিরোধী সরকার আসুক, আপত্তি নাই, কিন্তু বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোন সরকার এই দেশে আসুক, এটা আমরা মনেও চাইতে পারি না। তাই আজকে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, এখানে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, সুযোগ্য মুক্তিযোদ্ধার সন্তান জেলা প্রশাসক মহোদয় রয়েছেন এবং অন্যান্য যারা তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা রয়েছেন। তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, 1 নম্বর হচ্ছে বৌদ্ধভূমি চিহ্নিত করে সবগুলি বৌদ্ধভূমিকে স্থাপনা নির্মাণ করতে হবে। সিলেটের সবচাইতে বড় বৌদ্ধভূমি ছিল লালমাটিয়া। আজকে লালমাটিয়া নিয়ে কেন্দ্র হয়ে গিয়েছে, কন্ট্রাক্টর ঘুরছে, আজকেও জায়গা পাওয়া যাচ্ছে না। কোথায় লালমাটিয়া, কোথায় কি পাওয়া যাচ্ছে না, এটা প্রশাসনকে আমি নোট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটা জিনিস জানাচ্ছি, আমাদের এখানে সাক্ষী আছেন মাসুদউদ্দিন সাহেব, বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য জ্যোতিগঞ্জে অনেক উপস্থিত রয়েছেন। সোনাশাল ইউনিয়নের সোনাশালে একটি বৌদ্ধভূমি রয়েছে, সেই বৌদ্ধভূমিকে কেন্দ্র করে সেখানে মুক্তিযোদ্ধা চত্বর হওয়ার কথা ছিল। কিছু কাজে আলী আহমদ সাহেব যখন পিডব্লিউডির এসিএন ছিলেন তখন, বা অ্যাসিস্ট্যান্ট চিফ অফ ইঞ্জিনিয়ার ছিলেন, তখন কিছুটা কাজও হয়েছিল, সেটা ভেঙে একজন ব্যক্তির নামে এটা করার একটা প্রয়াস চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধার চত্বর হোক। জেলা প্রশাসক মহোদয়কে ব্যক্তিগতভাবে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনি জ্যোতিগঞ্জের ইউএনও মহোদয়কে বলেন তদন্ত করে এটা সঠিক, যে জায়গায় সঠিক যদি আমার কথা হয়ে থাকে তাইলে মুক্তিযোদ্ধা চত্বর হিসাবে চিহ্নিত করে মুক্তিযোদ্ধা চত্বর প্রতিষ্ঠা করা হোক। আমাদের এরশাদ আলী সদরের দায়িত্বপ্রাপ্ত, তিনি বলে গিয়েছেন হসপিটালের অবস্থা, হসপিটালের বড় নাজুক অবস্থা। আমরা যাচ্ছি, মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম, বলেছেন আমি টাকা দিয়েছি, কারণ টাকা দিতে হবে না। হসপিটালে গেলে টাকা ছাড়া কোনো গতি নাই। মুক্তিযোদ্ধাতে 7,000, 10,000 বা 12,000 টাকা খরচ হয়েছে। কি আশ্চর্য ঘটনা! আমি কোথা থেকে আসলাম, হসপিটালে গেলে মনে হয় বিদেশের কোনো জায়গায় আমরা এসেছি। এটা হতে পারে না। এটা আমি বিভাগীয় কমিশনের মধ্যে বলবো, যেহেতু এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, আপনি সবাইকে দেখে, আমাদের প্রতিনিধি থাকবে, তাদের প্রতিনিধি থাকবে, আপনি জেলা প্রশাসক মহোদয় থাকবেন, আরো অন্যান্য কর্মকর্তা থাকবেন, আপনি একটু বৈঠক দেখে আপনি ব্যাপারটা নিষ্পত্তি করুন। আসলে কি মন্ত্রী সাহেব বর্তমান সরকার টাকা দিচ্ছে কি দিচ্ছে না? যদি না দিয়ে থাকে তাহলে কথা নাই, আর যদি দিয়ে থাকে তাহলে এই টাকাটা কোথায় যায়? মুক্তিযোদ্ধাদের এই অবস্থা কেন? হসপিটালে গেলে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধা আমরা বারবার লাঞ্ছিত, অপমানিত, হয়রানির শিকার হচ্ছি কেন? সেই বলে আর একটা জিনিস সবাইকে বলি, যে আমরা প্রকৃত ইতিহাসটা রাখছি। বাংলাদেশ বাঙালি একবারই শাসন করেছিল বঙ্গবন্ধু। 3.5 বছর জাতি থেকে চেয়ে নিয়েছিলেন 10ই জানুয়ারি 1972 সালে, কিন্তু পুরাইতে পারেন নাই। 55 বছর বয়সে 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে তার পরিবারের অন্যান্য সদস্য যারা বাংলাদেশে ছিল, তার আত্মীয় স্বজন, কুটুম্ব, নিয়ামক সহ যারা ছিলেন, ওনার বোনের ছেলে শেখ মনিক যুবলীগের সভাপতি ছিলেন, উনি সহ সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই বঙ্গবন্ধুই এই দিন থেকে
3 বছর বাংলাদেশ শাসন করেছিল। বাঙালির শাসনে বাংলাদেশ চলেছিল 3টি বছর, আর চলেছিল 1971 সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সময় বঙ্গবন্ধুর প্রধান বালে বাংলাদেশ চলে যায়, বাঙালি জাতি চলে নাই। তখন 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুকে সমর্থন দিয়েছিল। আমার মনে আছে 1969 সালে বঙ্গবন্ধু যখন এসেছিলেন সিলেটে, তখন রেজিস্ট্রারে মাঠে বক্তৃতা দিয়েছিলেন। আমি পাশে বসেছিলাম, বলেছিলেন মুনাম খা আর 7 করতে হবে না, 7 করতে হলে 20 উৎপীড়ন হয়। আমি 14টি বসন্ত জেলে দিয়েছি। ওই সময় তিনি বলেছিলেন, সেই বঙ্গবন্ধু আজকে পর্যন্ত তার ব্যক্তিগত বদনামি করার ক্ষমতা কোনো শত্রুর সম্ভব নয়। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতায় পর্যবসিত হয়েছিলেন, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাকে আমি সম্মান জানাচ্ছি এবং সবাইকে বলছি প্রকৃত ইতিহাস প্রণয়নের জন্য আপনারা যারা এখনো বেঁচে আছেন, সন্তান যারা এখনো আছো, তারা মুক্তিযোদ্ধাদের বীরত্ব কথা তোমরা গেঁথে রাখো। অনেকেই আমরা লেখাপড়া জানি না, অনেকেই আমরা লেখার মতো নিজে লেখার মতো ক্ষমতা নাই, তাই তোমরা এই কাজটুকু করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক কমান্ডার, সিলেট জেলা ইউনিট কমান্ড মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। শ্রী চৈতন্যদেবের লীলাভূমি, সিলেট জেলা প্রশাসন এবং জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার লক্ষ্যে বীর শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব সুবর্ণ জয়ন্তীতে দেশের শীর্ষ আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয়, বিশেষ অতিথি হিসাবে সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়, সিলেটের পুলিশ কমিশনার মহোদয়, আমাদের জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা, আপনাদের সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এবং মহানগর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ভবতোষ বাবু সহ আমাদের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কাউন্সিলর সদস্যবৃন্দ, বিশেষ করে জাতির বীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে এখানে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার লক্ষ্যে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন। আমার পরে অনেকেই আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। অন্যান্য মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, এই প্রেক্ষাপট থেকে এখানকার আজকের মহান জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস আমরা 50 বছর পূর্তি অনুষ্ঠান 1 বছর ব্যাপী আমরা পালন করেছি। আজ সেটার সমাপনী অর্থাৎ সুবর্ণ জয়ন্তী আমরা পালন করেছি। আমরা জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বিশ্ব নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 জন্ম বার্ষিকী 2020 সাল থেকে, করোনাকালীন সময়ে 2020 সাল থেকে 2021 এবং 22 পর্যন্ত আমরা আমাদের বিশ্বের মানবতার প্রতীক
বাংলাদেশের স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 102 বছর আমরা পালন করছি। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই অনুষ্ঠানে যারা জীবন বাজি রেখে এই দেশ ও জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন, আমি সর্বপ্রথমে জাতির পিতা বাংলাদেশের স্থপতি বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় নেতা, যাদেরকে 1975 সালে 7 নভেম্বর কারাগারের অন্তরে বিশ্বে এই ধরনের ঘটনা ঘটেনি। সেই ফাঁসির মতো একটি খাঁচার মধ্যে নিয়ে গুলি করে তাদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে জাতীয় চার নেতা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সৈয়দ নজরুল ইসলাম সাহেব, জনাব তাজউদ্দিন সাহেব, জনাব কামরুজ্জামান সাহেব, জনাব মনসুর আলী সাহেব, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধা জানাই আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের হোক্কা জেনারেল আতাউল উসমানী, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সিলেটের কৃতি সন্তান, জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব আব্দুল সামাদ আজাদ, জনাব গোলাম ফরিদ গাজী, জনাব আলহাজ ময়ূর চৌধুরী, জনাব সুরজি সেনগুপ্ত, মোহাম্মদ বরুণ রায়, পীর হাবিব রহমান সহ আমাদের মৌলবাজারের সৈয়দ মতিন আলী, এনামুল হক মুস্তফা শহীদ সহ আমাদের বৃহত্তর সিলেটের অনেক বীর সন্তানরা আমাদের মধ্যে আজকে নেই। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, নিজের জন্য নয় জাতির জন্য, বাঙালির জাতির অস্তিত্ব নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে যারা এখানে আমি আজকে শ্রদ্ধা জানাতে হয় জাতির জন্য বঙ্গবন্ধুকে সার্বক্ষণিক যিনি সহযোগিতা করেছেন, পাশে থেকে তার জীবন যৌবনের সাথী বেগম বদরুন্নেসা, তার সন্তান মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল এবং শিশু সন্তান শেখ রাসেল সহ 1975 সালে রাতের অন্ধকারে ফজরের আজানের মুহূর্তে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে যারা আপনারা এখানে বীর সন্তানেরা উপস্থিত হয়েছেন, আপনাদের বীর মুক্তিযোদ্ধারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তানরা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের গভীর শ্রদ্ধা জানাই। আপনাদের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন হয়েছে বলেই আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান আজকে শুধু বাংলাদেশে নয়, দেশে বিদেশে আপনাদের কারণে আজকে বাঙালি জাতি যে যেখানে আছে সেই দিবস পালন করছে। আপনারা আন্দোলন করেছিলেন বলে, আপনাদের সফল আন্দোলন মাস আন্দোলন করেছিলেন বলে সারা পৃথিবী আজকে আন্তর্জাতিক মাতৃভাষায় ফেব্রুয়ারি পালন করছে। আপনারা আন্দোলন করেছিলেন বলে, জাতির জন্য বঙ্গবন্ধু সভার নেতৃত্ব দিয়েছিলেন বলে 7ই মার্চের বছর সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্বীকৃতি আদায় করেছে। সুতরাং আজকে আপনারা বীরের জাতি, আমরা গর্বিত জাতি। আপনাদের সম্মান, আপনাদের যুগ যুগ এই দেশ যতদিন থাকবে, এই পৃথিবীতে যতদিন বাঙালি জাতি থাকবে, আপনাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। সেটা আমরা আজকে দৃঢ়সংখ্যে করতে পারি, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস তার আপন গতিতে চলতে থাকে। 1975 সালে 15 আগস্টের মুক্তিযোদ্ধাদেরকে সামরিক অভিযানের মুক্তিযোদ্ধাদেরকে নির্বিচারে প্রতিটি জায়গায় তাদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের উপর নির্বিচারে নির্যাতন করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে যাতে একত্রিত না হতে পারে তাদেরকে সেই ষড়যন্ত্র করা হয়েছে। অনেকে লোক দেখে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা 75 সালের পর থেকে মুক্তিযোদ্ধাদের রক্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর রক্ত ধরেছে, তার পরিবারের রক্ত ধরেছে, মুক্তিযোদ্ধাদের রক্ত ধরেছে, পুলিশের রক্ত ধরেছে, রাজনীতিবিদদের রক্ত ধরেছে, কূটনীতিকদের রক্ত ধরেছে।
এই সিলেটে, এই বাংলাদেশে সাংবাদিকদের রক্ত ধরেছে, বুদ্ধিজীবীদের রক্ত ধরেছে, শিক্ষাবিদদের রক্ত ধরেছে। এরা কেন করেছে? এই স্বাধীনতা বিরোধী, এই যুদ্ধবাদীরা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে কালো আইন করে, বাংলাদেশে কালো আইন করে পৃথিবীর ইতিহাসে নজির নেই। যাদের হত্যাকারী তাদেরকে পুনর্বাসিত করেছে, দেশে বিদেশে রাজনীতি করেছে, প্রশাসনের দ্বন্দ্বে দ্বন্দ্বে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। আমরা সেটার মোকাবেলা করেছি, আমরা মোকাবেলা করেছি। এখন রাজনৈতিক পারে নয়, আমরা সকল স্তরের সকল পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে মুক্তিযোদ্ধাদেরকে একত্রিত করার পদক্ষেপ নিয়েছেন, রাজনীতিবিদদের একত্রিত করার প্রয়াস নিয়েছেন, স্বাধীনতার সর্বপক্ষে শক্তি বুদ্ধিজীবীদেরকে একত্রিত করার প্রয়াস চালিয়েছেন এবং প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে একত্রিত করা, অর্থাৎ সমগ্র জাতিকে বাংলাদেশ পক্ষে, মুক্তিকামী মানুষের সপক্ষে, স্বাধীনতার সপক্ষে শক্তিকে একত্রিত করতে পেরেছিলেন বলে আজকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, সকল নেতৃত্বে আজকে বাংলাদেশে 100 বছর মুজিব বর্ষ আমরা পালন করেছি, স্বাধীনতার 50 বছর আমরা পালন করেছি। আজকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা না আসলে এই বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হতো না, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এই সুবর্ণ বার্ষিকী পালন হতো না। আজকে বঙ্গবন্ধু কন্যা না আসলে এই মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হতো না। আজকে মুক্তিযোদ্ধারা এক এবং অভিন্ন, তাদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুর্গা তোলা রয়েছে। সকল ক্ষেত্রে তাদের অবস্থান সত্য করার জন্য, তাদের মূল্যবোধ সত্য করার জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য বিভিন্ন বিশাল পদক্ষেপ নিয়েছেন, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। সুতরাং আজকে বঙ্গবন্ধু যেভাবে 24 বছর আন্দোলন সংগ্রাম করে জীবন যৌবনে কারাগারে কাটিয়েছেন, ফাঁসির মধ্যে দুবার গিয়েছেন, তারপর জাতিকে ঐক্যবদ্ধ করছেন। বঙ্গবন্ধুর কন্যা আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। 18 সালের নির্বাচনের আগে আমরা দেখেছি, আজকে অনেকেই আমরা রাজনৈতিক নেতৃত্ব, আমরা সকল ব্যাপারে এক্সপার্ট নয়। আজকে প্রশাসনকে আলাদা করার জন্য, রাজনীতিবিদদের আলাদা করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। প্রশাসনে একটি দেশের মূল চালিকা শক্তি, মূল নির্বাহী ক্ষমতা, তাদের যদি ঐক্যবদ্ধ শেখ হাসিনা না করতে পারতেন, 18 সালে নির্বাচনে তারা কোনো দল মত বলে নাই। তারা সেদিন বলেছেন, আর্মির জেনারেল রাজীব বলেছেন, সেদিন সকল ব্যবসায়ীরা বলেছে, শেখ হাসিনার বিকল্প এই বাংলাদেশে নেই, এই বাঙালি জাতি নেই। শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতা আনতে হবে। দেশকে টিকাতে হলে, গণতন্ত্র টিকাতে হলে, স্বাধীনতাকে টিকাতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। আজকে এই বাংলাদেশে আমি আমাদের সিলেটের প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসনকে। তারা এই স্বাধীনতার মাসে ব্যাপক কর্মসূচি নিয়েছে, ব্যাপক কর্মসূচি নিয়েছে, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক কর্মসূচি নিয়েছে। কি কারণে নিয়েছে? আমাদের জাতিকে, আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে, যাতে ভবিষ্যতের জন্য 1941 সালে বঙ্গবন্ধুর কন্যার যে পরিকল্পনা, যে স্বপ্ন 41 সালে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার লক্ষ্যে তিনি দৃঢ় প্রত্যয় নিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক এবং প্রশাসনিক সকল ক্ষেত্রে একটি সমন্বয় গঠন করে তিনি এগিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়ে দেখেছেন আপনারা, মন্ত্রীরা আসতে পারেন নাই, এমপিরা। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে আজকে আমাদের বীর সেনাদের, বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সিলেটের সুনামধন্য জেলা প্রশাসক জনাব মুজিবুর রহমান, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের সভার প্রধান অতিথি সিলেটের স্বনামধন্য বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোশাররফ হোসেন,
মঞ্চে উপস্থিত রণাঙ্গনের বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভাইরা, উপস্থিত তার পরিবারের অনেক সদস্যবৃন্দ, উপস্থিত জেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ, উপস্থিত সুধী। আসলে মিসবাউদ্দিন সিরাজ ভাই অনেক বক্তব্য দিয়েছেন, অনেক বক্তারা রয়েছেন। আমি আসলে আজকে আর বক্তব্য দিতে চাই না, কারণ অনেকেই তো কিছু কিছু কথা বলতেই হবে। আমরা আজকে শ্রদ্ধা জানাই সেই সকল বীরদের যাদের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে শ্রদ্ধা করে আমরা স্মরণ করি সেই সকল 30 লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আজকের এই স্বাধীনতার দিবসে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতে চাই। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে জেলা প্রশাসন এবং জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং যারা নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে আমাদের আজকে বীর মুক্তিযোদ্ধাদের এখানে আমরা সম্বর্ধনা দিতে পারছি। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সকল প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধা ভাইরা যাদেরকে আমরা গত বছরও দেখেছি, অনেকে আমাদের মধ্যে নেই, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অনেকেই আমরা দেখেছি, অনেকেই বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, তারাও আজকে এখানে আপনাদের সম্মানে তারা কষ্ট করে এসেছেন। সেজন্য সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে মুক্তিযোদ্ধা ভাইরা তাদের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। আমি তারপরেও বলতে চাই, আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে চেষ্টা করে যাচ্ছেন আপনাদের সেই সকল দুঃখ ঘুচানোর জন্য। তিনি দিন রাত আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই সভায় আমি বলতে চাই, কিছু আমাদের যে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দরা রয়েছেন, বিশেষ করে এখানে হসপিটালের কথা এসেছে, আমি মনে করি সুব্রত দা বলেছে এখানে যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমরা যদি হসপিটালের যারা দায়িত্বশীলরা রয়েছেন তাদেরকে নিয়ে যদি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রয়োজন মনে করলে আমাদের রাজনীতিবিদদের আপনারা সাথে রাখতে পারেন। আপনি যদি একটা বৈঠক করে দেন তাহলে আমি মনে করি আমাদের এই সকল অসহায় মুক্তিযোদ্ধারা যখন চিকিৎসার জন্য যাবে তারা আমার মনে হয় তারা সফল পাবে এবং তারা সুফল পাবে, আমি সেটা মনে করি। আপনি এই ব্যবস্থাটা করে দেন। আমি মনে করি এখানে হসপিটালের যে অনেক ডাক্তার এবং যারা দায়িত্বশীলরা রয়েছেন তাদের অজান্তেও হয়তো অনেকে যারা দায়িত্বশীলরা থাকে তারা হয়তো অবহেলা করে থাকে। আমার মনে হয় সেটা করলে সেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আর ভূমি সংক্রান্ত কথা বলেছেন আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা, সেটা অনেকে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা পেয়েছে, অনেকে হয়তো পান নাই। আমরা দেখেছি অনেক ভূমিকর্মী যারা রয়েছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে তারা বিভিন্ন সময় লিজ নিয়ে থাকে। সেগুলো যদি যারা প্রশাসক মহোদয় আপনি একটু বিবেচনায় নিয়ে সেটা আপনি যদি খুঁটিয়ে দেখেন তাহলে আমার মনে হয় আমাদের সেই সকল অসহায় মুক্তিযোদ্ধাদের যারা এখনো জমি পাননি, ঘর পাননি, তাদের ব্যবস্থা একটা হয়ে যাবে আমি বিশ্বাস করি। আমি মনে করি
এই আরো কয়েকটি বছর পরে আমাদের এই সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা পাবো না, তাদের সন্তানদের হয়তো আমরা পাবো। তাদের আদর্শ নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে যুগ যুগে, কারণ তাদের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমরা এখানে যারা রয়েছি, আমরা অনেকে মুক্তিযোদ্ধা পরিবার সন্তান যারা রয়েছি, আমরা আজকে ধন্যবাদ জানাই আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি ক্ষমতায় এসেছেন বিদায় আজকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আছে বিদায় আজকে আমরা শান্তিতে বসবাস করতে পারছি, আমরা সম্মানের সাথে আজকে দেশে বসবাস করতে পারছি। আমরা মনে করি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশ ততদিন এগিয়ে যাবে, আমাদের মুক্তিযোদ্ধারা ততদিন সম্মান পাবেন, আমার সেটা বিশ্বাস। আমি সেই বিশ্বাস থেকে আজকে কথাগুলো বলছি। আমরা দেখেছি পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে পাঠ্যপুস্তকে আমাদের ছেলেমেয়েদেরকে বিকৃত ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি। রাজরাস্তায় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের জন্য অনেক স্লোগান দিয়েছি, কিন্তু সেই সকল স্বৈরাচারিণী সরকার আমাদের সেই স্লোগানগুলোতে কর্ণপাত করেনি। আমরা সেদিন বলেছি মুজিব লুকান্তরে লক্ষ্য মুজিব করে করে মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। এভাবে আমরা অনেক স্লোগান দিয়েছি। বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হবে, কিন্তু সেই সকল সরকার সেটা কর্ণপাত করেনি। আমরা যখন 1996 সালে জাতি যখন আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তখন আমরা আমাদের এই যে 75 সালের পরবর্তী সময়ে মুস্তাক জিয়াউর রহমান যে কুখ্যাত ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স করেছিল, সেই ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স বাতিলের মধ্য দিয়ে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের কার্যক্রম শুরু করেছিলাম। বন্ধুরা আমার, সেখান থেকে প্রকৃত ইতিহাসে ফিরে আসার জন্য আমার নেত্রী শেখ হাসিনা কাজ যখন শুরু করেছিলেন, আমার 2001 থেকে 2005 সাল পর্যন্ত আমার বিএনপি জামাত সরকার ক্ষমতায় এসেছিল। সেই সময় আমাদের যারা আমরা মুক্তিযোদ্ধা পরিবার রয়েছি, আমাদের বুকে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেদিন দেখেছি সবচেয়ে জঘন্যতম কাজ এই জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া করেছেন। এই কুখ্যাত রাজাকার নিজামী এবং মুজাহিদকে বাংলাদেশের পতাকা তুলিয়ে দিয়ে আমাদের বুকে রক্তক্ষরণ করিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের বুকে রক্তক্ষরণ করিয়েছেন, আমাদের শহীদ যে সকল মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের পরিবারের রক্তক্ষরণ করিয়েছেন। সেই কুখ্যাত কাজগুলো তিনি সেদিন করেছিলেন, তাদেরকে জাতীয় প্লেট তুলে দিয়ে মন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু সেই আন্দোলন সংগ্রামের পর 2008 সালে নেত্রী বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা এই সকল রাজাকার মুজিবের বিচার বাংলার মাটিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচারের রায় কার্যকর করা হবে। এই দেশ থেকে চিরতরে জঙ্গি নিধন করা হবে। বন্ধুরা আমার, সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনারা দেখেছেন যুদ্ধবাহীদের বিচার হয়েছে, তাদের রায় কার্যকর করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে। আজকের এই সভা থেকে আমরা বলতে চাই, যে সকল এখনো অপরাধীরা খুনিরা দেশের বাইরে রয়েছে, তাদেরকে দেশের মাটিতে এনে তাদের বিচারের রায় কার্যকর করা হোক। আজকের এই সভা থেকে সেই সরকারকে আমরা সেই আহ্বানটুকু জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই। 2008 সালে নেত্রী বলেছিলেন, মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে 21 সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যমায়ের জাতি হবে। আমরা ইতিমধ্যে মধ্যমায়ের জাতি হয়েছি। 18 সালের মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছেন 41 সালে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হবে। আমরা সেই উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আজকে আমরা মনে করি, আজকের এই দিবসে দাঁড়িয়ে আমরা যারা রাজনীতিতে রয়েছি, আমরা সততার সাথে কাজ করতে হবে। প্রশাসনে যারা রয়েছেন তারাও সততার সাথে
না, এর আগে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হবে। আজকের দিনে আমাদের এটাই হোক স্বপ্ন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মুক্তিযোদ্ধা ভাইদেরকে যারা কষ্ট করে এসেছেন, যারা এই আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সবার। অসংখ্য ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন খান অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগ মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগ মহোদয়। আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তাই সংগ্রাম মোকাবেলা করো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, এদেশের মানুষকে মুক্ত করে থাকবো। সেই আহ্বানে সাড়া দিয়ে এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অন্য কারো কথায় নয়, জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বলতে চাই, এই যে মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল, জাতির জনক বঙ্গবন্ধুর মূল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশ স্বাধীন হবে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। সেদিকে লক্ষ্য রেখে জাতির জনক বঙ্গবন্ধু যখন কাজ শুরু করলেন, 3.5 বছরের মাথায় সেই 71-এর যুদ্ধাপরাধী দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সেই খন্দকার, মোস্তাক, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, ওরা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল না। ওরা মুক্তিযুদ্ধদেরকে নিধন করার লক্ষ্যে তারা কাজ করেছে। এই জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদেরকে কারাগারে নির্বিচারে হত্যা করেছিল। বিমান বাহিনীর অনেক সদস্যকে খুন নামে অনেক মুক্তিযোদ্ধাদেরকে, আর্মি অফিসারদেরকে হত্যা করেছিল এই জিয়াউর রহমান। আমরা বিশ্বাস করি যে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রাম করেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে দাফন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর এই মুক্তিযোদ্ধাদেরকে যাতে অর্ধাহারে অনাহারে না করে তার জন্য মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা গৃহহীন নয়, কোনো মুক্তিযোদ্ধা অর্ধাহারে অনাহারে মরতেছে না, চিকিৎসাবিহীন মরতেছে না। সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন কে দিয়েছেন? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই আমরা জননেত্রী শেখ হাসিনা এই যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে একান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জননেত্রী শেখ হাসিনাকে সুস্বাস্থ্য এবং আমরা 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে, তবে আমার ব্যাপারে বলতে হয় 8 মাস, আমি জকিগঞ্জ আমি 1 মাস আগে স্বাধীন করেছিলাম। আমার সাথে অনেকে আছেন এই জায়গায়। বঙ্গবন্ধুটাকে আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই ডাকটাই ছিল আমাদের। আমরা যে 8-9 মাস এখানে ছিলাম, ট্রেনিং করতাম, তখন এই কথাগুলো কিন্তু আমাদের সবসময় শোনানো হতো। আমরা উজ্জীবিত হতাম, আমাদের স্পিড বেড়ে যেত। খুব কম সময় ট্রেনিংয়ে কিন্তু আমরা বাঙালি জাতি মেধা সম্পন্ন বলেই আমরা অস্ত্র চালনা করতে পেরেছিলাম। LMG 2 ইঞ্চ মোটর পর্যন্ত আমাদের অনেকে চালিয়েছেন এইখানে। যদিও এইটা রপ্ত করতে কমপক্ষে শর্ট কোর্স হইলেও 6 মাসের প্রয়োজন হয় মিলিটারিতে। যাই হোক, এই যে আমাদের শৌর্য বৃদ্ধ যেটা ছিল, এইটা কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই। বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে, বাঙালিরা যে গৌরবের ইতিহাস দেখিয়েছে বিশ্বের কাছে,
তারাও ভাবতে পারে নাই। আমাদের কাছে ও চিন্তন ছিল আল্লাহ রকম, আমাদের মনোবল ছিল বঙ্গবন্ধু চোখের সামনে থাকতেন। আমাদেরকে প্রতি রাতে আমি বিহার চাকুলিয়ে ভারতের স্পেশাল একটা কমান্ডো করতেছিলাম, ওইখানে ভারতের একজন কর্নেল দাসগুপ্ত ছিলেন, উনি কিন্তু আমাদের বঙ্গবন্ধুর ভাষণটা এই অংশটা প্রতিদিন ট্রেনিং এর একটা অংশ হিসেবে শোনাতেন। আমরা তখন উজ্জীবিত হতাম। একটা ক্লাস 40 মিনিটের একবার নেওয়া হতো, শিখতে পারলে শিখছে, না মরতে হলে মরে গেছে। যাই হোক, আমাদের মধ্যে অনেকেই নাই, অনেকেই মরে গেছেন। আর 50 বছরের নর্মালি অনেকে মরে গেছেন, আমাদের সংখ্যা এখন সীমিত হয়ে আসছে। যে 50 বছরের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন 3.5 বছর, আমাদেরকে পুনর্গঠন করার জন্য অনেক কিছু করেছেন, অনেক পরিকল্পনা নিয়েছিলেন। পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো, মধ্যখানে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ কয়েকদিন ছিলেন, আর বাকি সময় স্বাধীনতা বিরোধী চক্র সব কিছু উল্টে পাল্টে ফেলেছে। তার একটা কথা আমার আগে নাসিরউদ্দিন বলে গেছেন, রুবেল ভাই এরেস্ট, হাতে হাত পড়া, ওই করে নিয়ে যাওয়া হচ্ছে, আর গাড়িতে ফেরির মধ্যে আল মুজাহিদি সে ব্রেক নিয়ে যাচ্ছে। রুবেল ভাই চুকে জল পড়ছে, রুবেল মাথা ঘুরিয়ে আছেন, জিজ্ঞেস করতে তুমি কে যা? তখন ওনার যারা সাথী ছিল পুলিশ বলতেছে মুজাহিদি যায়। চুকের জল পড়ানো স্বাভাবিক। দেশ করলো কে? ছাত্র রাজনীতি করলো কে? কার কথায় যুদ্ধে গেলাম? বঙ্গবন্ধুর সাথে কে ছিল? তার হাতে হাত পড়া, মুজাহিদের গাড়িতে ফ্ল্যাগ। এই দেশটা সেইভাবে তো ছিল। যাই হোক, পরবর্তীতে আল্লাহর হুকুম জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্রয় বিক্রয় জড়িয়ে ক্ষমতায় এসেছেন। ধারাবাহিক এই 13 বছর আমাদের জন্য মাইল হলো কয়েক থাকে, বাংলাদেশের জন্য, আমাদের জন্য, মুক্তিযুদ্ধের জন্য। আমরা ভাবি নাই আমরা এই অবস্থানে ফিরে আসতে পারবো, মানে মুক্তিযুদ্ধ তো ছুটতে আমাদের আসামে সবসময় থাকতো। আমরা ছিলাম চুপ, বঙ্গবন্ধু মৃত্যু করে আমরা ছিলাম টাকা, আমাদেরকে জেলে তোলা হতো, আমাদেরকে পিটানো হতো, অপরাধ আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। আল্লাহ আজকে আমাদেরকে, আমরা মধ্যবিত্ত গরিব, আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমাদেরকে সম্মান দিয়েছে। কিন্তু কোথায় পাই? কাগজ কলমে আছে। দুঃখ হয় এটাই, যদি আমরা গরিব প্রশিক্ষিত হয়ে রাষ্ট্র আমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেয়, তাহলে হসপিটালের কথা যেটা শুনলাম, ওইখানে গিয়ে ট্রিটমেন্ট পাই না কেন? আমি গিয়ে কত লোককে মাটির থেকে, ফ্লোর থেকে খাতে উঠিয়েছি, আমি গিয়ে অনেককে ফ্লোরে আমি এইখান থেকে উঠিয়েছি। তার অপরাধ কি ছিল? মুক্তিযোদ্ধা। আর যারা এই সুবিধা ভোগ করতেছে, ডাক্তার টাক্তার অনেকে না, ব্রিগেডিয়ার, এরাই বাংলাদেশ হয় ব্রিগেডিয়ার হয়েছে, প্রথমে সব ব্রিগেডিয়ার হতে পারতো না, তাদের কিন্তু সেই নাই। আজকে আমি অন্যদিকে যাবো না, সব কথাই আমার আগে যেসব আপনাদের বিস্তারিত বলে গিয়েছেন। আমি শুধু আপনাদের কাছে নিবেদন করবো, অনুরোধ করবো, এই যে যারা আমার সাথী আছেন, আমি তাদের সাথী, আমি হয়তো বিভিন্ন পর্যায়ে একটু লেখাপড়ার সাথে সম্পর্কিত ছিলাম বলেই বিভিন্ন পর্যায়ে আসতেছি, ওনারা কিন্তু অনেকের লেখাপড়ার সাথে সম্পৃক্ত নন। ওনারা কিন্তু দেশ করে দিয়েছেন আপনাদের জন্য, আপনাদের জন্য তারা দেশ করে দিয়েছেন, তাদেরকে একটু সম্মানের চোখে দেখবেন। জানি কষ্ট হয় অনেকে, কিন্তু উনি তো আমার মুক্তিযোদ্ধার ছেলে না, হয়তো কোন রাজাঘাটের ছেলে হতে পারেন, আমি জানি না। যাই হোক, আজকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে, কাদের জন্য বাংলা সৃষ্টি হয়েছে, আসি বা কয়েকদিন থাকবোই কতদিন, অন্তত পক্ষে গেলে কাজ করে দিতে না পারেন, একটু চেয়ারে সম্মান করে বসাবেন, ভাই বসেন, বাবা বসেন। আমার মনে হয় আপনাদেরও মনোবৃত্তিটা পাল্টবে, আপনারা আল্লাহর কাছে ভালো বল পাবেন। আর মুক্তিযোদ্ধারা যদি বাইরে এসে কাজ হোক না হোক দোয়া করে, তাহলে আপনারা উপকৃত হবেন। আজকে ওই হাঁস জমির কথা শুনলাম, বাংলাদেশে কোনো যুব হাঁস জমি আছে আমাদের জানা আছে, আমাদের আল্লাহ চুপ দিয়েছেন, আমরা বই মেলেই দেখতে পারি। কিন্তু মুক্তিযোদ্ধারা যদি 5টি জমির জায়গার জন্য যায়, হাইকোর্টে কেন? আমি বুঝি না, যাদের জন্য আপনাদের ইচ্ছা, যাদের কারণে বিসিএস, যাদের কারণে ইচ্ছার জবাই আসছেন, হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি, সবাই তো একইভাবে একটু কয়েকজন আমরা আছি। আমরা সন্ধ্যায় হয়তো আমাদের মনে একটা নাই, এখন
দিচ্ছেন, আরো বাড়াবেন, সুযোগ সুবিধা দিচ্ছেন। হাসপাতালে স্ট্যান্ডিং করে দেওয়া হচ্ছে চিকিৎসার জন্য, দেয় না। প্রতিটি ক্ষেত্রে আশা করব 50 বছর চলে যাচ্ছে, আমরা আর বাঁচবো না বেশি দিন। যারা আমাদের যাবে অন্তত পক্ষে যদি সহযোগিতা আইনগত করতে না পারেন, বুঝিয়ে বলে দিলে, যদি একটু বসার জায়গা পায়, শান্তিতে কথা বলবে, মনের দিনকে দোয়া পাবেন, তারাও শান্তি পেয়ে আসবে। আমি আশা করবো আজকে আমার এই কথাটা যদিও আমার মনে হয় কারো খারাপ লাগবে না, সবাই আমার সুস্থ করে ভালো চিন্তা করবেন। আর যারা আছেন আপনারা আমাদেরকে সমর্থনা দিচ্ছেন, আজকে জেলা প্রশাসক, জেলা পরিষদ মিলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে জেলা পরিষদ একটা অকার্যকর জেলা পরিষদ ছিল এক সময়, জননেত্রী শেখ হাসিনা এবং পূর্ববর্তী জেলা পরিষদ গঠন হয় এটাকে কার্যকরী এটা বলে দিয়েছেন। আপনারাও সম্মানের সাথে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, উনিও বিএস ব্যাংকের লোক। সুতরাং সেই দিকে একটা সম্মানের অবস্থানে আপনারা সবাই আছেন। আপনারাও সবাই আপনাদের কাছে অনেকেই বলছে মসজিদ এগুলো নিয়ে যান, ঘুরাবেন না। আপনাদের টাকা দিয়ে দেওয়ার জন্য যাকে এলাকায় অন্তত মসজিদের জন্য যদি কেউ দিয়ে থাকে, আপনারা গিয়ে দিয়ে আসেন মসজিদটা করার জন্য, অসুবিধা কি? ঘুরাবেন না, ঘোরাবেন। আমি কথা বলাবো না, অনেক কথাই ছিল, বিশেষ করে আমাদের সভাপতি আমার ছোট ভাই আমাদের সাবেক অনেক কথা বলবে, তারপরে অনেক অনেক বক্তব্য রেখেছেন। আমি শুধু আপনাদের সবার, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করেই করবো। আমার এর চেয়ে কোন দোকান নাই যারা আমার মরণের সাথে দিল, আমরা একে অন্যকে নিয়ে আসলাম। বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক নেতৃত্ব, এটা আসলে অনেকেই এতক্ষণ বলেছেন, সেদিকে আমরা যাব না। তবে এটুকু বলবো, বঙ্গবন্ধুর ঋণ কখনো শোধ করার মতো না। বঙ্গবন্ধুর ঋণ কখনো শোধ করা যাবে না। এই ঋণ আমাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়াতে হবে। কারণ যে ব্যক্তি আমাদেরকে এই দেশটি উপহার দিয়ে গেছেন, আমরা কতটুকু খারাপ আমাদের দেশের মানুষ, এই বাঙালিদের মধ্যে কিছু কুচক্রী মহল তাকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাকে নয়, ছোট্ট শিশু আশ্রম থেকে শুরু করে তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে নিহত করা হয়েছে। 1975 সালের পরে থেকে 1976 সাল পর্যন্ত, 1996 সাল পর্যন্ত এই সময়টা ছিল বাংলাদেশের জন্য একটা অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের জন্যই বলবো, সেই সময়টা ছিল ইতিহাস বিকৃতির সময়। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, আমি যতদূর মনে পড়ে ক্লাস 5-এর বইতে প্রথম দেখি জিয়াউর রহমানের ছবি, এবং সেখানে ছিল তিনি স্বাধীনতার ঘোষক। একজন সরকারি কর্মচারী কিভাবে দেশের স্বাধীনতার ঘোষক হতে পারেন, এটা আমার জানা নেই, আমার ক্ষুদ্র ব্রেনে এটা ধরে না। এটা ছিল গভীর ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের প্রতি গভীর ষড়যন্ত্র, দেশের প্রতি ষড়যন্ত্র। বঙ্গবন্ধুকে খুন করে বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা সবকিছুকে একেবারে কবররচিত করতে চেয়েছিলেন, কিন্তু তা হবে না। কারণ বাংলাদেশের ঘরে ঘরে এখনো হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছেন। সেই মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে বয়ে বেড়াতে চলেছেন। সেজন্য আপনারা যতদিন পর্যন্ত জীবিত আছেন, এই বাংলাদেশের মাটিতে কখনো বঙ্গবন্ধুর চেতনাকে, বঙ্গবন্ধুর আত্মত্যাগকে, বঙ্গবন্ধুর ভালোবাসাকে কখনোই মুছে ফেলা সম্ভব না। বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে একটু বলতে চাই, সেই সকাল থেকে আপনারা অত্যন্ত দূর দূরান্ত থেকে এখানে আজকে হাজির হয়েছেন সংবর্ধনা নেওয়ার জন্য। আমি অত্যন্ত অভিভূত যে আপনারা বয়োবৃদ্ধ হওয়ার পরেও দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা ধরে বক্তব্য শুনছেন। এটা শোনা যে কত ধৈর্যের বিষয়, সেটা আমি বুঝতে পারি। সেজন্য আপনাদেরকে আবারও সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে আমরা নতুন প্রজন্মের যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আছি, আমরা আপনাদের অত্যন্ত শ্রদ্ধা করি, আপনাদেরকে মায়া করি, আপনাদেরকে ভালোবাসি। আপনাদের যে আত্মত্যাগ, সেটার কারণে তো আজকে আমরা। সেজন্য আপনাদেরকে ঋণ কখনো ভোলা নয়, আপনাদেরকে কখনো অসম্মান করার দুঃসাহস আমরা দেখাতে পারি না। কিন্তু কিছু কিছু লোক দেখায়, যারা এই স্বাধীনতা বিরোধী চক্র থেকে গড়ে উঠেছে, তারা এই দুঃসাহসটা দেখায় এবং এটা সামনে থেকে শুরু করে তারা দেখাবে।
আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই 1993 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে 2001 সালে এদেশের মুক্তিযোদ্ধা, এদেশের সংখ্যালঘু, এদেশের স্বাধীনতা পক্ষের শক্তির বিরুদ্ধে যেভাবে আঘাত করা হয়েছিল, আমার মনে আছে 2001 সালে ঘুরে ঘুরে মানুষকে মারা হয়েছে। এদেশের সংখ্যালঘু অনেক মহিলা সন্তান সম্ভাবনা ছিলেন, তারা ধান খেতে পর্যন্ত বাচ্চা প্রসব করেছেন। সেই স্মৃতি আমরা ভুলে যাইনি। আমি শুধু বলতে চাই, এই 26শে মার্চ আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই 26শে মার্চ আমাদের জন্য আনন্দের। কেন গর্বের? আপনারা সেদিন ঘুরে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আপনারা ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই আজকে বাংলাদেশ, আজকে আমি ডিসি, আজকে এসপি, আজকে ডিআইজি, আজকে পুলিশ কমিশনার, আজকের এমপি, আজকের মন্ত্রী। সেজন্যই এই দিনটি অত্যন্ত গর্বের আর আনন্দের জন্য। আর বঙ্গবন্ধু যে জন্য দেশ স্বাধীন করেছিলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের দেশের মানুষের কাছে, সারা বিশ্বের নেতৃত্বের কাছে বিশ্ব কিভাবে এরকম একজন নেত্রী বাংলাদেশ থেকে গড়ে উঠেছেন সেটা নিয়ে বাইরে রিসার্চ চলতেছে, এদেশের উন্নয়ন নিয়ে রিসার্চ চলতেছে, এদেশের অগ্রযাত্রা নিয়ে রিসার্চ চলতেছে। সেজন্য বলতে চাই, আমি গর্ববোধ করি এই দিনটির জন্য। 1971 সালে এই 26শে মার্চ যদি না আসতো, তাহলে আজকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতাম না, আমরা পাকিস্তানের একটা জঙ্গি রাষ্ট্রের অংশ হিসেবে থাকতাম। সুতরাং আপনাদেরকে বলতে চাই, এই যে গর্বের দিনটি, এটা আমরা গর্ববোধে পালন করি, অনেক আনন্দ নিয়ে আমরা পালন করি এবং আমরা গর্ববোধ করি যখন আপনাদেরকে দেখি। আমাদের চেতনা জাগ্রত হয়, মুক্তিযুদ্ধের রক্ত আমাদের শরীরে প্রবাহিত হয় যখন আপনাদেরকে দেখি। আপনারা যতদিন বেঁচে থাকবেন, বাংলাদেশ কখনো পথ হারাবে না। আমি আপনাদেরকে আজও বলতে চাই, এই মুক্তিযুদ্ধের জন্য আপনাদের দেখতে আপনাদের প্রজন্মকে বলে যাবেন এবং আগামী দিনগুলোতে সবাই মিলে সতর্ক থাকতে হবে। 2024 সালের ইলেকশনকে নিয়ে এখনই ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি আজকেও বিভিন্ন জায়গায় গোপনে গোপনে জামাত শিবির মিছিল করেছে। এই আবার ষড়যন্ত্র শুরু হচ্ছে। এগুলো যেন হতে না পারে, 2001 সাল যেন আবার বাংলার মাটিকে ফিরে না আসে, এরকম অত্যাচারের মুখোমুখি যেন মুক্তিযুদ্ধের সামর্থ্যের শক্তিকে কখনো পেশ করতে না হয়, সেজন্য আমাদের সতর্ক ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুক্তিযুদ্ধেরা যতদিন জাগ্রত থাকবে, ততদিন বাংলাদেশ বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশ পথ হারাবে না। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, পুলিশ সুপার সিলেট মহোদয়কে। সম্মানিত শিল্পী, এরপরে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব নিশারুল আরিফ, পুলিশ কমিশনার, এসএমপি সিলেট মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে মার্চ 2022 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিলেট ও জেলা পরিষদ সিলেট কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দকে সম্বর্ধনা অনুষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মাননীয় বিভাগীয় কমিশনার, প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমি সূর্য সন্তানও বলে থাকি, বীর মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা গণের পরিবারবর্গ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। জেলা পরিষদের একটি স্লোগান আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হচ্ছে শতকের শিখরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অদ্ভুত মিল, একদিকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী,
আরেকদিকে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। অদ্ভুত দিন। আমি স্বাধীনতা সম্পর্কে কাদের উদ্দেশ্যে কি বলবো? যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা এখানে শ্রোতা হয়ে বসে আছেন, আর আমরা আমাদের বয়স 3 বছর, 3.5 বছর, 4 বছর যারা ছিল তারা বক্তা হিসাবে বক্তব্য রাখছি। তা আমি প্রথমে একটু অল্প আমি ছোট্ট বক্তব্য দিয়ে থাকি সাধারণত, আজকেও ছোট্ট বক্তব্য দিব। একটু হতাশার কথা বলবো, এরপর একটু আশার কথা বলবো, এরপর একটু স্বপ্নের কথা বলবো, এরপর একটু স্বপ্ন পূরণের কথা বলবো। হতাশার কথা এই যে আমরা বাঙালি জাতি, একটা সন্ধি বিচ্ছেদ আছে, স্বাধীন সযোগ অধীন, মানে নিজের অধীনে থাকলেই স্বাধীন, আর স্বাধীনতা সহযোগ অধীনতা, মানে নিজের অধীনতাটাকে স্বাধীনতা বলে, কিন্তু এর সাথে যুক্ত করতে হয় সার্বভৌমত্ব। কিন্তু এই স্বাধীন এর বিপরীত একটা কথা আছে, সেটা হচ্ছে পরাধীন। আমরা বাঙালি জাতি সবসময়ই আমরা পরাধীন ছিলাম। আমাদের স্বাধীনতা খুব বেশি দিন আগের নয়। আমরা খুব দুর্ভাগা জাতি। কেন দুর্ভাগা বলছি? এটা হতাশার কথা, কারণ আমরা আমাদের জাতির পিতাকে হত্যা করে ফেলি। আমরা আমাদের যে শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আছেন যারা এখনো জীবিত আছেন, তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। সত্যি দুর্ভাগ্যের কথা। আর আশার কথা কি? আশার কথা হচ্ছে যে আমাদের জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়ে, এটা প্রারম্ভ ঘোষণা হয়েছে। এরপরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। জাতির পিতা স্বপ্ন দেখেছেন, সোনার বাংলার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটি পূরণ করতে দেয়নি আমাদের যে পাকিস্তানি হানাদার, তাদের দোসর যারা আছে, তারা এই জাতির পিতার স্বপ্নটিকে পূরণ করতে দেয়। 1975 সালে সপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়েছে, কিন্তু কপালে যদি থাকে তাহলে সেটা জাতির পিতার 2 কন্যা বেঁচে গিয়েছিলেন। তার ভিতরেই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন, জাতির পিতার স্বপ্নগুলি পূরণ করতে এগিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কি দুর্নিবার গতিতে আমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের দেশ কোথায় এগিয়ে যাচ্ছে। আমরা একটি স্বল্প উন্নত দেশ, লেস ডেভেলপড কান্ট্রি ছিল, আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমরা 2030 সালের ভিতরে SDG বলে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও অর্জন করার পথে। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা এখন বলে থাকেন, সেটি হচ্ছে আমাদের টার্গেট 2041 সালের ভিতরে আমরা উন্নত দেশে পরিণত হব। কিভাবে হব? আমি এর আগে একটি অনুষ্ঠানে সুযোগ পেয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই 41 সালের ভিতরে, অল্প সময়ের ভিতরে আমরা উন্নত দেশ কিভাবে হব? ব্লু ইকোনমি। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ব্লু ইকোনমির কথা বলছেন। আমি কেন বলছি, এটা একটু কারণ আছে, আমি একটু পরে বলছি। এই ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র সম্পদ। আমাদের উন্নয়ন আকাশ থেকে পাতালে গেছে। আকাশে স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট,
সাগরের নিচে আছে সাবমেরিন, দুটা সাবমেরিন আছে বাংলাদেশ এখন ওন করে, দুটা সাবমেরিন। ওই যে সাগরের সম্পত্তি, এই সম্পত্তি আমরা আগামী 20 বছরের ভিতরে আহরণ করলে বাংলাদেশ হবে উন্নত দেশ। আপনারা এখানে বলেছেন মুক্তিযোদ্ধাদের বেশ কিছু আক্ষেপ আছে, বীর মুক্তিযোদ্ধারা আক্ষেপ করেন। এই আক্ষেপের কারণটি হচ্ছে আমাদের দেশের স্ট্যাটাস। আমাদের দেশ যদি একটি পর্যায়ে আপনারা চিন্তা করেন যে এই 15 বছর আগেও আপনাদের অবস্থান কোথায় ছিল, কি সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন, আর এখন আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন, আর আগামী 10-20 বছরের ভিতরে আমরা যদি উন্নত দেশ হয়ে যাই তখন আপনারা কি সুযোগ সুবিধা পাবেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা যারা এখন জীবিত আছেন, আমরা চাই যে আপনারা অনাদিকাল ধরে জীবিত থাকেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের সবাইকেই এই সুন্দর পৃথিবী ছেড়েই চলে যেতে হবে একটি না একটি সময়। তো আপনাদের যে প্রজন্ম আপনারা রেখে যাচ্ছেন, তারা সেই সুবিধাদি অবশ্যই পাবে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, দীর্ঘজীবী হন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা আছি ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিবেন এবং আমরা সবাই মিলে আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ জনাব মিশরুল আরিফ, পুলিশ কমিশনার এসএমপি সিলেট মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মুফতিজউদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট মহোদয়কে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মুফতিজউদ্দিন আহমেদ, পিপিএম, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা এবং জাতীয় দিবস এর আজকের এই আলোচনা অনুষ্ঠানে 3টি বিষয় নির্ধারিত হয়েছে। একটি হল মুক্তিযোদ্ধাদের এবং তার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন। আজকের এই 3টি বিষয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিলেট জেলার সম্মানিত বিভাগ কমিশনার মহোদয়। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেছেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়। উপস্থিত আছেন সিলেট পেট্রোলিয়াম পুলিশের কমিশনার মহোদয়, সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, বীর মুক্তিযোদ্ধা মাসুদ সাহেব, মেজবাউদ্দিন সিরাজ সাহেব, আমাদের জেলা পরিষদের সিও মহোদয়, আরো কয়েকজন কিংবদন্তি মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন। পিছনে উপস্থিত সুধীবৃন্দ, যাদেরকে নিয়ে অনুষ্ঠান, সেই কিংবদন্তি মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা করে স্মরণ করি 30 লক্ষ শহীদদের। শ্রদ্ধা করে স্মরণ করি 2 লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রম হারিয়ে বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শ্রদ্ধা করে স্মরণ করি 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু সহ তার পরিবার সকল সদস্য শাহাদত বরণ করেছিলেন। শ্রদ্ধা করে স্মরণ করি জাতীয় 4 নেতাকে।
উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা হাঁটি হাঁটি পা পা করে 50 বছর পার হয়ে গিয়েছে। আবার সম্প্রতি আমরা পালন করলাম যার নেতৃত্বে, যার হাত ধরে এই বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছিল, সেই মহান নেতার জন্ম শতবর্ষ। এই দীর্ঘদিনের আজ আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, বয়সের ভারী ভারাক্রান্ত, একসময় তরুণ টকবকে রক্তের উচ্ছ্বসিত যুবক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কেউ ফিরে এসেছিল, কেউ ফিরে আসতে পারে নাই। যারা ফিরে এসেছিলেন আজকে কিংবদন্তি হিসাবে আমাদের মাঝে আসি। আজকে সেই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজকে তাদের সম্মানে অনেক কথা বলা হয়েছে। আজকে সম্মানিত মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে তাদের চিকিৎসা সেবা, তাদের আবাসনের কথা বলা হয়েছে। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধার সরকার, মুক্তিযোদ্ধাদের সরকার। যত কিছু করণীয় করে যাচ্ছেন এবং আরো করবেন। একটা মুক্তিযোদ্ধাও না খেয়ে মারা যাবেন না, একটা মুক্তিযোদ্ধাও গৃহহীন থাকবেন না, একটা মুক্তিযোদ্ধাও চিকিৎসার অভাবে মারা যাবেন না। বঙ্গবন্ধু কন্যা সে ব্যবস্থা করে যাচ্ছেন এবং আরো করবেন। আজকে 30 লক্ষ শহীদের পরও 1971 সালের পর থেকে 1922 সাল এর মধ্যে কিংবদন্তির মুক্তিযোদ্ধারা অনেকে প্রয়াত হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। আজকে আমি অনুরোধ করব যে এই কিংবদন্তির মুক্তিযোদ্ধারা যারা আছেন তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গল্প কথা লিখে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম কাছে তাদের এই গল্প কথা পাথরের বিষয় থাকবে, ভবিষ্যৎ অনুপ্রেরণা যোগাবে। আজকে আপনারা জানেন এই স্মৃতিসৌধের কথা এসেছে। আজকে সকালবেলায় আমরা শ্রদ্ধা নিবেদন করলাম শহীদ মিনারে, শ্রদ্ধা নিবেদন করলাম বঙ্গবন্ধুর মোড়ালে, আপনাদের শ্রদ্ধা নিবেদন করলাম আমাদের পুলিশ লাইনে বঙ্গবন্ধুর মোড়াল সহ শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধে। আজকে আমরা সবসময় শ্রদ্ধা নিবেদন করি। আপনারা জানেন এখানে যারা বয়স্ক লোক একসময় এই জেলারই এসপি ছিলেন, পরে চিটাগাং বদলি হয়ে সেখানে শাহাদাত বরণ করেছিলেন শহীদ পুলিশ সুপার এম শামসুল হক সাহেব। তার স্মরণে একটি অডিটোরিয়াম করা হয়েছে। আজকে আমাদের বর্তমান পুলিশ সুপার সাহেবকে আমি ধন্যবাদ দেই। পুলিশ লাইনের ভিতরে এই সিলেটের মাটিতে একটি গণকবর স্মৃতিসৌধ নির্মাণ করেছেন, যেটা খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন হতে যাবে। সুতরাং বর্তমান সরকার যে আপনাদের পাশে আছে, বর্তমান প্রশাসন যে আপনাদের পাশে আছে, পুলিশ প্রশাসন যে আপনাদের পাশে আছে, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের কল্যাণে বিশ্বাস করে। এইটা মুখের কথা নয়, কাজে তা প্রমাণ করে এই বর্তমান প্রশাসন। আজকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্বের কথা বলা হয়েছে, যে নেতৃত্বের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। একদিনে নয়, এই বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব একদিনে নয়। সেই ব্রিটিশ আমলে গোপালগঞ্জের পড়ালেখা করার সময় থেকে এই আন্দোলন, সেই কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় ছাত্র আন্দোলন, দেশভাগের আন্দোলনে শরীক হয়েছিলেন তিনি।
তিনি এই পাকিস্তানের স্বাধীনতার পর, ভারত স্বাধীনতার পর 52 সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে এই আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য, যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য এই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে উনি নেতৃত্বের পথে পা বাড়িয়েছিলেন। উনি 58 সালের আইন বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। উনি দেশের স্বাধীনতার আন্দোলন স্বাধীনতার জন্য 6 দফা পেশ করেছিলেন এবং 1969 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই কারাবরণ থেকে মুক্তি পেয়েছিলেন। 70 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেও তাকে ক্ষমতা আসতে দেওয়া হয় নাই। উনি 7 মাসের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। প্রকারান্তরে সেখানেই স্বাধীনতার ঘোষণা হয়েছিল। 26 মার্চ আজকের এই ঐতিহাসিক দিনটিতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীন হলো যে ব্যক্তিদের ঐতিহাসিক নেতৃত্বে নেতৃত্ব দিতে গিয়ে, দেশকে স্বাধীন করতে গিয়ে উনি বারবার কারাবরণ করেছেন। 23 বছরের পাকিস্তানি শাসনামলে 14 বছর উনি কারাবরণ করেছেন। আমরা বাংলাদেশ স্বাধীনতার পরে, উনি 14 বছর স্বাধীনতার আগে কারাবরণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পরে ওনাকে সেই 14টি বছর ফিরে দিতে পারলাম না, 14 বছর জীবিত রাখতে পারলাম না। 3.5 বছরের মাথায় তাকে আমরা হারালাম ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়। দেশ স্বাধীনের পরেও দেশ গঠনের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু, তাকে আমরা হারালাম। সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সোনার বাংলা গড়ার কেবল বিভিন্ন অবকাঠামোর নির্মাণ, বিভিন্ন প্রশাসনিক সংস্কার, দেশ বিদেশের অর্থনৈতিক সংস্কার, বিদেশ থেকে অর্থনৈতিক সাহায্য আনা, অনেক কিছু করে দেশকে কেবল সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমরা হারালাম। এরপরে ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক ইতিহাস, অত্যন্ত দেশকে পিছু টানার ইতিহাস, দেশকে যাওয়ার ইতিহাস। সেই ইতিহাস থেকে রক্ষা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 96 সালে ক্ষমতা এসেছেন, আবার 2009 সাল থেকে এক নাগারে কাজ করে যাচ্ছেন। দেশকে কত দূর এগিয়ে নিয়ে গেছেন, দেশের উন্নতি হয়েছে। দেশের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আর শিক্ষা ক্ষেত্রে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, হাটে মাঠে ঘাটে সব জায়গায় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। আজ স্বাস্থ্য সেবায় যে দেশে একদিনে 1 কোটি লোকের টিকা দেওয়া হয়, সেই দেশ সারা বিশ্বকে ও পৃথিবী এবার এসে বাংলাদেশকে নাও চিনে। সেই বাংলাদেশকে দেখে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে একদিনে 1 কোটি মানুষের করোনার টিকা দিতে হয়। আজ জিডিপির উন্নয়ন হয়েছে, আজ বড় বড় অবকাঠামোর উন্নয়ন হয়েছে, আজ পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেলের মতো বড় বড় মেগা প্রজেক্ট আমাদের দেশে হচ্ছে। আজ সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ, আজ ঢাকা থেকে সিলেটে আসতে কয়েকদিন পরেই 6 লেনে আসা যাবে। আজ সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক উন্নতি হচ্ছে, এ কথা বলে শেষ করার নয়। এই কিংবদন্তি মুক্তিযোদ্ধাদের জীবদ্দশায় আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ আমরা দেখতে পেরেছি। আজকে 1941 সালে উন্নত বিশ্ব, উন্নত বাংলাদেশ দেখার স্বপ্নে আমরা স্বপ্ন দেখব। আমরা স্বপ্ন দেখেছি উন্নয়নশীল দেশ পেয়েছি, আমরা স্বপ্ন দেখছি উন্নত দেশ। হয়তো সেদিনে আমাদের এই কিংবদন্তি মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন না, অনেকেই প্রয়াত হবেন, কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্ম দেখে যাবে
ভবিষ্যৎ প্রজন্ম দেখে যাবে আমি বেঁচে থাকবে যে সাদের বেলায় পাখি ফিরে নিয়ে তার নীলিমা ভবন শেষে আমি যেন বারবার তেমনি করে ফিরে আসি এই বাংলাদেশে। কবি লিখেছেন আবার আসিব ফিরে ধান স্মৃতির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো সন্ত্রাসী নেশার ঘেরে এসে। মুক্তিযোদ্ধারা ভাই করে না, হাজার হাজার কোটি কোটি বছর ধরে বেঁচে থাকে বিভিন্ন রূপ নিয়ে, বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে, বেঁচে থাকে এই প্রকৃতির মাঝে, এই বেঁচে থাকে এই মা মাটি মানুষের মাঝে। সেই মুক্তিযোদ্ধাদের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আমরাও বেঁচে থাকবো আপনাদের মাঝে। আমরা যারা সরকারি চাকরি করি, আমরা সবসময় চিন্তা করি এই বঙ্গবন্ধুর বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবসময় চিন্তা করে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেটা নিদর্শন দেখছেন, আরো দেখবেন। সবাই ভালো থাকেন। আমাদের জন্য, আমরা যারা বসে আছি আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বেশি বেশি করে বাস্তবায়ন করে এই 1941 সালের উন্নত দেশ গড়ার প্রত্যয়ে আমরা পৌঁছাতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মুফিজউদ্দিন আহমেদ, পিপিএম, মান্যবর ডিআইজি সিলেট মহোদয়কে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের পালা। প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন সিলেট বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 এই উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সম্বর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসন সিলেট এবং জেলা পরিষদ সিলেটের যৌথ আয়োজনে আজকের এই সম্বর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক, মঞ্চে বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবর্গ, তাদের জন্য আয়োজন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা বক্তাদের বক্তব্য শুনেছি। আমরা আমাদের ইতিহাস জেনেছি, বঙ্গবন্ধুর কথা শুনেছি, বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নের কথা শুনেছি। কারণ এই কথাগুলো আমাদের বারবার শুনতে হবে, আমাদের বারবার বলতে হবে। সত্যি আজকে আমরা খুবই আনন্দ একটা ঘন পরিবেশে আমরা অবস্থান করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। এর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী পালন করছি। আমি তাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাচ্ছি 2 লক্ষ নির্যাতিত মা বোনদের। আমি শ্রদ্ধা জানাই আজকে যারা যুদ্ধরত মুক্তিযোদ্ধা রয়েছেন এবং বীর মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন এবং তাদের পরিবারকেও আমি সশ্রদ্ধ সালাম জানাই। সম্মানিত সুধী, একটি দেশের এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো ইতিহাস সৃষ্টি করে। আমরা পরাজিত ছিলাম, আমরা দীর্ঘ 200 বছর ধরে ব্রিটিশ শাসনের যাতাকলে ছিলাম।
আমরা পরবর্তীতে দেশ বিভাগ হলো, আমরা ভাবলাম ব্রিটিশ চলে গেল, এখন আমরা একটা ভালো অবস্থানে থাকবো। আমরা পারলাম না। আমাদের উপর স্বাধীনতার পরপরই শুরু হয়ে গেল অত্যাচার। আমরা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম যে আমাদের এই বৈষম্য আরো বাড়বে। আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য শুরু হলো প্রথম পদক্ষেপ। কারণ একটি জাতিকে তার চিন্তা চেতনা থেকে বিচ্যুত করার প্রথম প্রক্রিয়া হচ্ছে তার ভাষা ভুলিয়ে দেওয়া, তার মায়ের ভাষাটা ভুলিয়ে দেওয়া। আর এখানেই নবজাগরণ হিসেবে বঙ্গবন্ধুর আগমন। আমরা বিভিন্ন ইতিহাসে দেখেছি, ইতিহাসের বাঙালির প্রতিটা ইতিহাসের বাঁকে বাঁকে বঙ্গবন্ধু এগিয়ে এসেছেন এবং অবদান রেখেছেন বীর পার্কে। আমরা সেই ধারাবাহিকতায় ৭১ সালে আজকের এই দিন পেয়েছি। ৭০ সালের জাতীয় নির্বাচনে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হলো। ক্ষমতা দায়িত্ব হস্তান্তর করার কথা পাকিস্তান সরকার কাল বহনা করল। আপনারা সেই অগ্নিঝরা মার্চের সঙ্গে আপনারা যারা আজকে বেঁচে আছেন, সবাই স্মৃতিতে অক্ষরভাবে লেখা আছে আপনাদের কি অবস্থা। আমরা ছোট ছিলাম, তবুও কিছু কিছু অনুভূতি আমাদের রয়ে গেছে। প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন টেনশন বাড়ছে। সাধারণ মানুষের টেনশন আর সার্বিকভাবে দেশের একটা অস্থিরতা। 25 তারিখে সেই বিভীষিকা কালময় রাত, যে রাতে আমাদের উপর সশস্ত্র আক্রমণ করলো, আমরা বুঝে গেলাম আর কোনো পিছনের জায়গা নেই। বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন 7 তারিখে, সেই ডাকেই আপনারা সাড়া দিলেন পরের দিন থেকে। সেই কালো রাতে, এক রাতে প্রায় 50,000 মানুষকে, জীবিত মানুষকে হত্যা করা হলো। 26 তারিখ স্বাধীনতা ডাক দেওয়া হলো, আপনারা ঝাঁপিয়ে পড়লেন। সেই কথাগুলো আমরা ছোট থাকলেও দেখেছি। শহর এলাকায় বসবাস করার কারণে আমরা দেখেছি মানুষের হাতে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার সেই প্রত্যয় বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, আপনারা তা দেখিয়েছিলেন। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করলাম, স্বাধীনতা পেলাম। এই স্বাধীনতার ইতিহাসগুলো আপনারা আজকে বই বেড়াচ্ছেন। মঞ্চে যারা আছেন তারা কথা বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা সেটা শুনেছি। আপনারা যারা এখানে বলতে পারেন নাই, কিন্তু আপনাদের চোখ মুখে সেই ভাষাগুলো আমরা বুঝতে পারি। বঙ্গবন্ধুকে যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ করা, মাত্র 3.5 বছর সময় পেলেন। সোনার বাংলা করার ভিত্তিতে উনি রচনা করে দিলেন। আমরা পেলাম একটি ভালো সংবিধান, এর পাশাপাশি যতগুলো উন্নয়নের ক্ষেত্র আছে সবগুলোর আইন প্রণয়ন করে দিলেন বঙ্গবন্ধু। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের অবকাঠামো উন্নয়ন, প্রত্যেকটা জায়গায় পৌঁছানো। সেই অবকাঠামো উন্নয়নের জন্য উনি রাষ্ট্রীয় পরিসর শূন্য ছিল, কোনো কিছুই ছিল না, আমাদের সবকিছুই শূন্য। সেই শূন্য হাতে উনি শুরু করেছিলেন। বৈদেশিক চাপ, বৈদেশিক শত্রু সেটি তো রয়েছে, দেখে সবকিছু মোকাবেলা করেই বঙ্গবন্ধু এগিয়ে চললেন। অল্প সময় যে ভিত্তি রচনা করেছিলেন, সেখান থেকেই উনি দ্বিতীয় বিপ্লব শুরু করার যখন রাজতন্ত্রে, তখনই শুরু হলো ষড়যন্ত্র। আমরা বঙ্গবন্ধুকে রাখতে পারলাম না, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কাপুরুষ ভাবে। এরপরে আপনারা দেখলেন বাংলাদেশের স্বাধীনতাকে, বঙ্গবন্ধুর ইতিহাসকে, মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে ভুলুণ্ঠিত করা হলো। বাংলাদেশকে একেবারে উল্টো পথে প্রবাহিত করার সমস্ত প্রচেষ্টা, সমস্ত কিছুই আমরা দেখলাম। আমাদের সন্তানদেরকে ভুলিয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধারা কি করেছেন, বঙ্গবন্ধুর অবদান কি, সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। জাতীয় নীতি থেকে শুরু করে একেবারে ছোট বাচ্চাদের পড়াশোনার যে জায়গাটা পাঠ্য বইয়ে, সেটিও অন্তর্ভুক্ত করা হলো। একটা খলনায়কে পরিণত করা হলো বঙ্গবন্ধুকে।
সত্যি আমরা খুবই দুর্ভাগ্য জাতি, আমাদের বলতে কষ্ট হয় আমরা এই একটা জাতি যে জাতি পরাজিত হওয়ার পরেও সেই পরাজিতকে আবার আমরা ক্ষমতায় রাখতে দেখলাম। পরাজিত শত্রুদেরকেও আমরা এই জাতি তাদেরকে হাতে পতাকা তুলে দিয়েছি আমরা। এর চেয়ে আমাদের দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তারা তো আনন্দে পেতে উঠেছে, আবার তারা দেশকে পিছিয়ে নেওয়ার জন্য। আমরা প্রায় 30 বছর চাকরি করছি, আমরা সবকালে দেখেছি, সব আমলে দেখেছি। সুতরাং আমাদের কষ্টের সীমা নেই, আমাদের কষ্ট বলার অনেক অভিজ্ঞতা আছে। আজকে আসলে ধৈর্য আর থাকার কথা না। আমরা খুবই আশাবাদী দীর্ঘ সংগ্রামের পরে সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকার গঠন করেছেন। এরপর থেকে কিন্তু প্রকৃতভাবে দেশের উন্নয়নের ভাবনা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি তখন থেকেই কিন্তু প্রকৃতভাবে শুরু হয়েছে। সময় বয়ে গেল, আবারও আমরা দেখলাম উল্টো পথে ঘোরা। এরপরে সামরিক শাসন আমরা দেখেছি, অসামরিক শাসনও দেখলাম। এরপরে 2009 সালের সেই নিরঙ্কুশ বিজয়। আজকে আমাদের অবস্থানগুলো পর্যালোচনা করার লাগে। দীর্ঘ 13 বছরে জাতির পিতার সুযোগ্য কন্যা এই যে দেশকে ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছেন, এর মূল চিন্তা এবং চেতনা একটি, যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া। যার নেতৃত্বে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনারা কেউ কিন্তু ভাবেন নাই আপনারা নিজেদের অর্জনে করবেন, এটি কিন্তু ভাবেন নাই। আপনাদের এখানে আমরা জানি বীর মুক্তিযোদ্ধা মাসুদউদ্দিন সাহেব যে বলেছেন, উনি কিছুটা শিক্ষার আলো পেয়েছেন, কিন্তু হাজারো মুক্তিযোদ্ধা আমরা দেখি, এখনো ছবি দেখি, তারা সে দাঁত কুড়াল কাছতে যে তার কাছে কোনো শিক্ষা ছিল না, উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন একটি মূল মন্ত্রে, দেশকে স্বাধীন করতে হবে, আমার প্রজন্মকে ভালো রাখতে হবে, প্রজন্মকে ভালো রাখতে হবে, আমরা সুখী সমৃদ্ধশালী একটা দেশ করতে হবে। এই শত্রুর মোকাবেলা করে তাদেরকে বিতাড়িত করতে হবে। আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি, তবেই আমাদের সকল স্বপ্ন পূরণ হবে। এই লক্ষ্যেই আপনারা মাঠে গেছেন, আপনারা যুদ্ধ করেছেন। সমাজ শুধু তাই বঙ্গবন্ধু কন্যা যথার্থ যে প্ল্যানগুলো গ্রহণ করা হয়েছিল তার বাস্তবায়ন প্রকৃতভাবে শুরু করেছেন 2009 সাল থেকে। আমরা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিভিন্ন পর্যায়ে কাজ করছি, ফলে আমরা বুঝেছি তার নীতি, তার আদর্শ এবং কিভাবে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। আজকে খুব পরিসংখ্যান যদি ছোট্ট করেও বলি, আমাদের 2009 সাল এবং আজকে আমরা এই যে 13 বছরে কি উন্নয়ন ঘটেছে। আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের 2009 সালে বিদ্যুৎ ছিল মাত্র 4000 মেগাওয়াট, আজকে আমরা 25,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করছি, যে বিদ্যুৎ সবকিছুর উন্নয়নের মূল চালিকা। মানে প্রধানমন্ত্রীর উপর অনেক বিষয় চলে এসেছে, অনেক চাপ এসেছে, সকল চাপকে উনি উপেক্ষা করে উনি এগিয়ে গেছেন এবং দেশকে আলোকিত করেছেন। শিক্ষার ক্ষেত্রেও, স্বাস্থ্যের ক্ষেত্রেও, সকল ক্ষেত্রে অবধারিত যে লিঙ্কেজ তৈরি হয়েছে, এগুলোই কিন্তু উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে। আপনারা দেখলাম, আপনারাও দেখেছেন যে বড় বড় প্রকল্প, যে 10টি মেগা প্রকল্প এখন চলমান। এত সাহসী, এত দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী চিন্তা করেছেন, যেগুলো আগে কখনোই কেউ ভাবেন নাই। কেউ ভাবেন নাই আকাশে আমাদের সেই মহাকাশ যাবে, স্যাটেলাইট স্থাপিত হবে, কেউ ভাবেন নাই সাবমেরিন পাবেন, কেউ ভাবেন নাই পদ্মা সেতু হবে, কেউ ভাবেন নাই এই ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে। মানে প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, ভাবনা করেছেন এবং শুধু স্বপ্নই দেখেন নাই, এর সঠিক বাস্তবায়ন করেছেন। বলতে চাই, মানে প্রধানমন্ত্রী, আমরা জেলা প্রশাসক হিসেবে যখন ছিলাম, বর্তমানে বিভাগীয় কমিশনার, মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আমাদের সুযোগ হয়, ওনার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়। উনি একটি কথা বারবার বলেন, তোমরা মাঠে দেখো, মাঠে কাজ করো, আমার বীর মুক্তিযোদ্ধারা যাতে কোনো ধরনের কষ্টে না থাকে। উনি সুস্পষ্টভাবে এটি আমাদের বলেছেন এবং এইটি
আমরা লালন করি, আমরা ধারণ করি, আমরা বিশ্বাস করি এই পথে থাকলেই আমাদের উন্নতি। আমরা আমাদের নতুন প্রজন্মর কর্মকর্তা যারা আছেন তাদেরকে প্রতিনিয়ত এই শিক্ষায় দিই, এই দীক্ষায় দেই, যাতে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কথা কোনো একটি বীর মুক্তিযোদ্ধা কষ্ট পান, শুধু উনিই কষ্ট পাবেন, মানে প্রধানমন্ত্রী কষ্ট পাবেন, বঙ্গবন্ধুর আত্মাও কষ্ট পাবে। এইটিও আমরা নতুন প্রজন্মের কর্মকর্তাদেরকে বলি। আপনাদের ছোটখাটো যে অভিযোগগুলো আছে, আমরা এখানে জেলা প্রশাসক আছে, নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবেন। আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, কোনো মুক্তিযোদ্ধাকে কোনো কর্মকর্তা অসম্মান করবেন, এটি কখনোই সহ্য করা যাবে না। আমরা মুক্তিযোদ্ধাদের ন্যায়সঙ্গত যে কোনো পদক্ষেপ আমরা কখনোই পিছু পা হবে না। জমি সংক্রান্ত, খাস জমি সংক্রান্ত, আরো হাসপাতালের সমস্যা, মধ্যভূমি নির্মাণ, এই ধরনের যে সমস্যাগুলো আছে, অবশ্যই আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা অবশ্যই দেখবেন, কারণ এটি আপনাদের প্রাপ্য। আজকে যারা কর্মকর্তা আছি, আমরা এই সেবা করার সুযোগ পেতাম না যদি আপনারা এই দেশটিকে স্বাধীন না করতেন। তবুও দেশ গণতান্ত্রিক দেশ, বিভিন্ন মতের দেশ, বিভিন্ন পথের দেশ, সেক্ষেত্রে ভিন্ন মতের লোকের অবস্থানের সুযোগ তো রয়েই গেছে। তাই আমরা বলবো যে আপনারা সতর্ক থাকবেন, আপনারা আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছি আমাদের নজরে আনবেন, কোনো অসংখ্যতি দেখলে, কোনো অসমতা দেখলে অবশ্যই আমাদের দৃষ্টিগোচরে নিয়ে আসবেন। আমরা অবশ্যই আমাদের সাথে থাকবো, আপনাদের এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, আমি শুধু সর্বশেষ আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা ধীরে ধীরে কমেই যাবেন, এটি বাস্তবতা। পৃথিবীর নিয়ম অনুসারে আপনারা কমে যাবেন, আমরাও বৃদ্ধ হব, আমরাও চাকরি থেকে চলে যাব। আপনাদেরকে যে সম্মানটুকু করার সুযোগ পাচ্ছি, এই আবারও আপনাদের সামনে পাশেই আমাদেরকে চলে আসতে হবে। ফলে আমি বিশ্বাস করি যতটুকু সুযোগ আছে এই সুযোগটি আমরা সর্বোচ্চ কাজে লাগাতে চাই। আপনারা আপনাদের জীবনের যে গল্পগুলো আছে, জীবনের যে অধ্যায়গুলো আছে, এগুলো নতুন প্রজন্মকে আপনারা জানিয়ে যান। আপনাদের জানানোর অনেক ব্যবস্থাপনা আমরা একসময় করে দিয়েছিলাম, এখনো বলবো সরকারি কর্মকর্তাদের, আপনাদের এই কাহিনীগুলো আবার প্রাইমারি স্কুল, হাই স্কুল, যেখানে যেখানে ছাত্রছাত্রী আছে তাদেরকে আপনারা বলুন। আপনাদের এই বিরক্ত কথাগুলো আপনারা আবার বলার শুরু করে দেন। 2 বছর আমাদের প্যান্ডামিকের জন্য আমরা স্কুলগুলো বন্ধ করলাম, আমরা এই কার্যক্রম আবার শুরু করতে চাই। আমি প্রশাসনের তারা সকলকে বলবো এই বীর মুক্তিযোদ্ধাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা এর পাশাপাশি যাদের লেখার অভ্যাস আছে, অন্তপক্ষে আপনার কাহিনীগুলো লিখে রাখেন। আপনারা মুক্তিযুদ্ধ দেখেছেন, আপনার এই কাহিনীগুলো কিন্তু জাতির জন্য অমূল্য সম্পদ। আপনি লিখতে পারেন না, আপনার শিক্ষিত ছেলে হয়েছে, আপনার শিক্ষিত নাতি হয়েছে, অন্তকে তাকে দিয়েই লিখিয়ে রাখেন আপনার এই জীবন গাথা। এটি নিশ্চয় এক সময় একটা প্রামাণ্য এবং উৎসাহব্যঞ্জক বাংলাদেশের জন্য একটা ডকুমেন্ট হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই বক্তব্যে বলতে চাই যে আপনারা যে স্বাধীনতা এনে দিয়েছেন, আপনারা যে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে কথা বলার, সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা সেই 41 সালের জন্য অপেক্ষা করছি, যেটা দেখবো একটি সুখী সমৃদ্ধশালী জাতি, সেই জাতি যাতে আপনারাও দেখতে পারেন, আমরা যাতে দেখে দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ সিলেট বিভাগের মানববর বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তোমার জন্য সবির আলী শাহবাজপুরের সেই জোয়ান কিশোর, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ বাজি, গাজী গাজী বয়ে নৌকা চালাই উদ্যান ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই
তেজি তরুণ যার পদধারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয় আজকের আলোচনা সভায় সভাপতির বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মহোদয়। আমি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান জেলা প্রশাসক সিলেট মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার সভাপতির বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস 2022 উদযাপন উপলক্ষে আমাদের সিলেট জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, সমগ্র বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 3 ঘন্টা হয়ে গেছে, অনেক বিষয়ে আলোচনা রয়েছে। আমরা আজকে মহান স্বাধীনতা দিবসে যার কল্যাণে, যার জন্য আমাদের এই স্বাধীনতা, ইতিহাসের সেই মহানায়ক, ইতিহাসের রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে শহীদ মুক্তিযোদ্ধা, দুলক্ষ মামুন এবং যারা আমাদের সামনে উপবিষ্ট সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের আজকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, আমরা আপনাদের সাথে একসাথে করতে পেরেছি, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত, আবেগ আপ্লুত, আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি যাদের জ্যেষ্ঠ সন্তান, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে যারা অতিথিবৃন্দ রয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লম্বা সময় ধরে ওনারা আমাদের সাথে থেকে আমাদেরকে তাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের দেশটি কোথায় যাচ্ছে সকল বিষয়ে কথা বলেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, দুটি বিষয় আমাদের এখানে সম্পৃক্ত হয়েছে। বঙ্গবন্ধু আমরা বঙ্গবন্ধু ঐতিহাসিক নেতৃত্বের যে বিষয়টি এখানে বলা হয়েছে, এই বিষয়টি নতুন করে আমরা এটি বলতে গেলে পরে সারাদিন বলা যাবে। আপনারা এই বিষয়টি জানেন, তার নেতৃত্বে আমরা এই দেশটি পেয়েছি। তার যে ঐতিহাসিক নেতৃত্ব, সে 1948 সাল থেকে শুরু হয়েছিল, ভাষা আন্দোলন দিয়ে শুরু করে 66 ছয় দফা আন্দোলন, এরপরে সর্বশেষ 70-এর নির্বাচন, 71-এর যে মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুতেই তার নেতৃত্ব এবং তার নেতৃত্বেই কিন্তু আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি পেয়েছি। বাঙালি জাতি এরকম নেতাই খোঁজ করতেছিলেন, সারা জীবন ধরে হাজার বছর ধরে এরকম নেতা কিন্তু ছিলেন, যার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পারি। অবশেষে তিনি আমাদের মাঝে এসেছিলেন, আমাদের মাঝে অল্প কিছুদিন থেকেছেন, আমাদেরকে সেই বিজয় এনে দিয়েছেন। তারপর তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। যে উদ্দেশ্যকে নিয়ে তিনি এই বিজয়কে এনে দিয়েছিলেন, যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেটি তার সুযোগ্য কন্যা এখন আমাদেরকে সাধন করার জন্য তিনি চেষ্টা করছেন। এবং আমরা আপনাদের এখানে বসে আছি, আমরা সকলেই জানি যে আমরা যতদিন তিনি বেঁচে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন, ততদিন এই দেশের মুক্তিযোদ্ধারা সম্মানিত হবেন, ততদিন এই দেশের মানুষ তাদের অভিভাবক খুঁজে পাবেন, এই দেশের মানুষ তাদের আশ্রয় খুঁজে পাবে, এই দেশের মানুষ উন্নয়নের যে কান্ডারি, সেই কান্ডারিকে খুঁজে পাবে। আমরা তার সুদীর্ঘ জীবন কামনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী
তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের কি দিয়েছেন। আমরা 3 দিন আগে দেখলাম যে আমাদের এই দেশে 400 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। সেখানে 2500 মেগাওয়াট 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে আমাদের এই দেশ থেকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ করেছে। আমরা $94 মাথা পিছু আয় নিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেখানে $2,591 আমাদের মাথা পিছু আয়। আজকে আমাদের এই দেশের শিক্ষিতের হার ছিল মাত্র 34%, সেখানে আমাদের আজকে সেটি হয়েছে 73%। দারিদ্রের হার ছিল আমাদের যেখানে 88%, সেখানে আমাদের দারিদ্রের হার এখন মাত্র 12 থেকে 18 ভাগে রূপান্তর হয়েছে। আমাদের দেশের মানুষ উন্নত দেশের স্বপ্ন দেখছে, আমরা সেই উন্নত দেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই যে এগিয়ে যাওয়া, এই যে পথ চলা, সেখানে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের দেখানো যে রাস্তা, সেই পথ ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। যেটা জাতির পিতা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা, সেই সোনার বাংলার বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এবং সেই দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু তারপরেও আমাদের যে একজন বীর মুক্তিযোদ্ধা, তাদের যে অনুযোগের সুর, আমরা আসলে আজকে স্বাধীনতার 50 বছর আমরা এই অনুযোগটি আসলে শুনতে চাই না। তাদের চিকিৎসার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছে, আপনারা জানেন যে প্রত্যেক বছর কিন্তু আমরা জেলা থেকে 1 বা 2 জন যারা জটিল রোগে আক্রান্ত তাদেরকে বিদেশে প্রেরণের জন্য তিনি সরকারি ব্যয়ে বিদেশে প্রেরণ করছেন চিকিৎসার জন্য। তো সেই দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো হয়েছে, সেখানেও তাদের চিকিৎসার জন্য সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। যদি কোথাও কোনো দুর্বলতা থাকে সেই বিষয়গুলো আমরা দেখব, সেখানে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় কি করা যায় সেই বিষয়টি নিয়ে আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে খুব শীঘ্রই কথা বলে এই বিষয়ে নিশ্চয়ই একটা সমাধান আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আর যারা ভূমিহীন এখনো রয়েছে, এটা আমাদের ভাবতে কষ্ট হয় যে আমাদের মুক্তিযোদ্ধারা এখনো যদি ভূমিহীন থাকে, তাহলে আমাদের এই যে সারা দেশের যে ভূমির যে ব্যবহার আমরা করছি, সেটির আসলে আমরা সঠিক ব্যবহার করছি না। আমরা সাধারণ মানুষ যারা রয়েছে, যারা ভূমিহীন রয়েছে, তাদেরকেও নিয়ে এসে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে আমরা ঘর দিচ্ছি। সেই ভূমিতে তাদের জন্য 2 শতক করে জায়গা দিয়ে সেখানে আমরা ঘর নির্মাণ করে দিচ্ছি। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। কোনো অসচ্ছল মুক্তিযোদ্ধা তারা গৃহহীন থাকবে না। যদি ভূমি না থাকে, অবশ্যই সেখানে ভূমি দিয়ে আমরা তাদেরকে গৃহ নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি, আপনারা দীর্ঘদিন সুস্থ থাকবেন। আমরা এই যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই উন্নত বাংলাদেশে আপনারা আপনাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হচ্ছে সেটি দেখে তারপর আমরা সবাই মিলেই সেই উন্নত বাংলাদেশটি গ্রহণ করে আমরা এই দেশটিকে আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। আমরা এই দেশটি যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করেই আমাদের এই যাত্রা আমরা সার্থক করবো। আমরা সেই দিন পর্যন্ত অব্যাহত রাখতে চাই। আপনাদের সকলকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা কথা শেষ করছি এবং আজকের এই আলোচনা পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত যারা সিটির ভিতরে খাম রইয়া গেছে বেকার, আপনারা এখানে আসেন, আসে নিয়ে যাবেন।